বলেই রিয়াকে পাশ কাটিয়ে বড় বড় পা ফেলে উপরে চলে যার পিছন থেকে রিয়া অশ্রুসিক্ত চোখে শুধু কিয়ানের যাওয়ার দিকে চেয়ে রয়। তার ভালো লাগা খারাপ লাগা কোনোটাই কিয়ানের কাছে গুরুত্ব নয়। রিয়ার ইচ্ছে করলো এখানে বসে চিৎকার করে কেঁদে উঠতে, কিন্তু বাড়িতে অর্ধেক সার্ভেন্টরা আছে, কিন্তু বাড়িতে অনেক সার্ভেন্টরা আছে আর সে চায় না তার দুর্বলতা সবাই দেখুক, তার ভেঙে পড়া মুহূর্তগুলো অন্যরা দেখে মজা নিক, সে একদমই চায় না। উপর থেকে রাহেলা চৌধুরী সবকিছুই দেখেছেন। সে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিচে নেমে রিয়ার কাছে চলে যান। তিনি রিয়ার মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বলে, কষ্ট পাস না মা, জানিস তো কিয়ান কেমন। দেখবি একদিন ঠিকই তোকে মেনে নেবে আর অনেক ভালোবাসবে। ধৈর্য ধর। রিয়া রাহেলা চৌধুরীর কথা শুনে অশ্রুসিক্ত চোখ জোড়া রাহেলা চৌধুরীর দিকে তাক করে ভাঙা কণ্ঠে বলে, মা, আমি সত্যিই পারছি না। কিয়ান কেন আমায় ভালোবাসে না? আমি কি খুব খারাপ যে আমাকে একটুও ভালোবাসা যায় না? কিয়ান আমাকে সেই শুরু থেকে এড়িয়ে চলে। তখন তো আহিরাও ছিল না জীবনে, তখনও আমাকে মেনে নেয়নি আর এখনো নেয়নি। রিয়ার কথা শুনে রাহেলা চৌধুরী কি বলবে খুঁজে পাচ্ছে না। রিয়ার বাবা মিজান শিকদার আর ইউসুফ চৌধুরী ব্যবসায়িকভাবে বন্ধুত্ব গড়ে ওঠে, সেখান থেকেই তারা আরও ভালো বন্ধু হয়ে ওঠেন। আর রিয়া মিজান শিকদারের একমাত্র মেয়ে। এছাড়া রিয়ার বড় ভাই রয়েছে, যথেষ্ট আদরের রিয়া তার পরিবারের কাছে। এক অনুষ্ঠানে রিয়ার কিয়ানের দেখা হয়েছিল, সেখান থেকে মেয়েটার মনে কিয়ান নামক মানুষটার জন্য অনুভূতি জন্মাতে শুরু করে। ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয় সেই অনুভূতিগুলো। খুব কম বয়সে কিয়ানের জন্য আলাদা এক ভালো লাগা কাজ করতো রিয়ার মনে, যেটা ধীরে ধীরে ভালোবাসার আকার ধারণ করে। সকলের আদরের হওয়ায় ছোট থেকে যেটা যখন চেয়েছে সবই পেয়েছে, তাই কিয়ানকে পাওয়ারও এক আকাশ পরিমাণ ইচ্ছে ছিল তার, কিন্তু কোনোদিনও তাকে সেভাবে দেখেনি। সে তার মনের কথাও কিয়ানকে বলেছে, কিন্তু কিয়ান তাকে প্রত্যাখ্যান করেছে। তাও সে কিয়ার নামের মানুষটাকেই নিজের মন থেকে মুছে ফেলতে পারেনি। বড়লোক বাপের একমাত্র মেয়ে হয়, বেশ অহংকারীও বটে, তবে তার বাবা শত শত টাকাও কিয়ানকে নিজের করে পেতে পারেনি। তারপর হঠাৎ কিয়ানের জীবনে আহিরা নামক কেউ এসে পড়ে। তখন রিয়ার সমস্ত দুনিয়া সেকেন্ডের মধ্যেই ওলটপালট হয়ে গিয়েছিল। শত চেষ্টার পরেও সে কিয়ানকে নিজের করে পায়নি, তাই এক প্রকার হিংস্র হয়ে উঠে সে। কেই বা পারে নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটাকে অন্য কারো হয়ে যেতে দেখতে। ভেবেছিল বাবা মাকে বলে কিয়ান আর তার বিয়ে ঠিক করাবে, তারপর বিয়ে হয়ে যাওয়ার পর কিয়ান তাকে না মেনে নিয়ে যাবে কোথায়। কিন্তু সেটা করার আগে কিয়ানের জীবনে অন্য কারো আগমন ঘটে গিয়েছিল, তাই না চাইতেও সে নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছিল। কিন্তু এখন এখন তো আহিরাও আর তাদের মাঝে নেই। তারপর তাদের মধ্যকার দূরত্ব গুছানোর কোনো নাম নেই। আহিরাকে তার রাস্তা থেকে সরাতে সে কম কাঠখড় পোড়ায়নি, তারপরেও কিয়ানকে সে নিজের করে পাচ্ছে না। এর থেকে বড় পরাজয় আর কি হতে পারে। ধৈর্য ধর মা, এছাড়া তোকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তুই তো দেখেছিস ছেলেটার উপর দিয়ে কি গেছে, তাই ওকে সামলে ওঠার সময় দে। নিজের চোখের সামনে ওর বাবার মৃত্যু হয়েছে, তারপর আহিরাও ওকে ছেড়ে এইভাবে না ফেরার দেশে চলে গেছে। সব কিছু মিলিয়ে ও এখনো একটা ট্রমার ভিতর রয়েছে, তাই এমন করছে। বলতে বলতে রাহেলা চৌধুরীর চোখের কোণে অশ্রুকণা জমা হতে শুরু করে। তাদের জীবন থেকে পরপর দুটো মানুষ এইভাবে না ফেরার দেশে চলে গেছে। রাহেলা চৌধুরী আহিরাকে মাফ করে দিয়েছেন, কারণ মৃত মানুষের উপর ক্ষোভ জমিয়ে রেখে কী লাভ হবে। তারপরও ও কোথায় জানি রাহেলা চৌধুরীর মনে হয় আহিরা অমনটা করেনি, কিন্তু যা চোখে দেখেছে সেটা কি করে মিথ্যে বলবে। তাও আহিরাকে সে নিজের মেয়ের মতোই ভালোবেসেছে, তাই চাইলেও মনের মধ্যে আহিরার জন্য ঘৃণার পাহাড় জমাতে পারেনি, তাই মাফ করে দিয়েছে সেই মেয়েটাকে। রিয়ার মনে মনে বেশ রাগ লাগলো, এত কিছু করেও সে রাহেলা চৌধুরীর মনে আহিরার জন্য ঘৃণা সৃষ্টি করতে পারেনি। আর কিয়ান যতটুকু আহিরাকে ঘৃণা করে তার থেকে দ্বিগুণ আহিরাকে ভালোবাসে সেটাও জানে, তাই সে এই মা ছেলে দুজনের উপরই ক্ষিপ্ত, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না, না হলে তার জন্য খারাপ হবে। রিয়ার রাহেলা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, তুমি ওই আহিরাকে কিভাবে ক্ষমা করে দিলে? ওই মেয়েটা বাবাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, আর তুমি ওকে মাফ করে দিয়েছো। ওর জন্যই বাবা আজকে আমাদের মাঝে নেই। রিয়ার কথা শুনে রাহেলা চৌধুরীর মনটা বিষণ্ণতায় ভরে ওঠে। নিজের চোখের সামনে স্বামীকে মরতে দেখেছে, আর কোন স্ত্রী বা চাইবে তার স্বামী তার আগেই দুনিয়ার মায়া ত্যাগ করুক। রাহেলা চৌধুরী রিয়ার দিকে তাকিয়ে ভাঙা গলায় বলে, যা হওয়ার হয়ে গিয়েছে, আর মেয়েটা বেঁচে নেই। আর মৃত মানুষের প্রতি এত ক্ষোভ রাখাটাও ভালো না। তাছাড়া ওকে আমি আমার মেয়ে মেনেছি, তাই চাইলেও মন থেকে ঘৃণা করতে পারি না। তাই বলে তুমি ওকে মাফ করে দিবে? এটা ঠিক না। ওই মেয়ের জন্য এত কিছু, আর তুমি ওকে এভাবে ক্ষমা করে দিচ্ছ? রিয়ার কথা শুনে রাহেলা চৌধুরী কষ্টের মাঝেও হালকা হেসে বলে,
ওকে ঘৃণা করে কোনো লাভ আছে বল? যে মানুষটা নেই তার জন্য ঘৃণা জমা করে লাভ কি? আর ক্ষমা করা অন্যের জন্য নয়, নিজের মনের শান্তির জন্য। রিয়ার কিছু বলে না। আর রাহেলা চৌধুরীকে কারণ বলেও লাভ হবে না, কারণ রাহেলা চৌধুরী কোনোভাবে আহিরাকে ঘৃণা করতে পারবে না। সেটাও সে এতদিনে বুঝে গেছে খুব ভালো করে। মাঝে মাঝে সে আহিরার নামে অনেক কিছুই বলে, কিন্তু তাও রাহেলা চৌধুরীর মনে আহিরার জন্য ঘৃণা জন্মাতে পারেনি। রিয়া বুঝতে পারেনি আহিরা এমন কি জাদু করে গেছে সবার উপর, যে সে এদের কারো মন থেকে আহিরা নামটা মুছতে পারেনি। রাতের কালো অন্ধকার আকাশ থেকে ধীরে ধীরে বিলীন হয়ে আকাশ জুড়ে সোনালী সূর্যের দীপ্তি ছড়িয়ে পড়েছে। শীতের সকাল প্রকৃতির সবচেয়ে স্নিগ্ধ রূপের এক বিস্ময়কর অধ্যায়। শীতের দিন হওয়ায় কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারিপাশটা। বাহিরে হালকা শীতল হাওয়া বয়ে চলেছে। সেই শীতল হাওয়ায় হালকা করে কাঁপুনি দিচ্ছে পুরো পরিবেশটাকে। বাইরে থেকে পাখিদের কিচিরমিচিরের শব্দ ভেসে আসছে। পাখিরা সূর্য ওঠার পরপরই বেরিয়ে পড়ে তাদের নিত্যদিনের কাজ করতে, আর এখনও তাই করছে। আহিরা সকাল সকাল উঠে কিয়ারাকে খাবার খাইয়ে দিচ্ছে, কারণ আজকে বাসায় আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, তাই যতটুকু সময় আছে সেটুকু সময় সে কিয়ারাকে দিচ্ছে। দিয়া ঘুমাচ্ছে, তাই আর ডাকেনি তাকে, যাওয়ার আগে আগে ডেকে দিয়ে যাবে। কিয়ারা খাচ্ছে আর খেলছে। কিয়ারা খেতে খেতে আহিরার দিকে তাকিয়ে আধো আধো স্বরে বলে, মামা, পাপা যাবো। পাপা কোথায়? পাপা, পাপা যাবো। আহিরা কিয়ারাকে খাইয়ে দিতে দিতে বলে, আসবে। পাপা বলেছে কিয়ারা আগে ঠিক মতো খাবার খাবে, তারপর সে আসবে। যখন কিয়ারা বিগ গার্ল হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে খাও, নইলে পাপা আসবে না তো। না, আসবে। পাপা, আমি খেলি খেলি করবো পাপার সাথে। তার আগে খেতে হবে তোমাকে, নইলে আসতে না করে দিব আমি পাপাকে। আচ্ছা, তাহলে কিয়ালা সব খাবে। বলে কিয়ারা চুপচাপ ভদ্র বাচ্চার মতো খেতে থাকে। খাওয়া শেষ হতেই আহিরা কিয়ারাকে নিয়ে সোজা দিয়ার রুমে চলে যায়। মেয়েটা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে অগোছালোভাবে ঘুমিয়ে আছে। সেটা দেখে আহিরা দিয়াকে ডাকতে শুরু করে। দিয়া, এই দিয়া ওঠ, আমি এখন যাব, কিয়ারাকে তোর কাছে রাখ। কিছু সময় ডাকাডাকির পর দিয়া আড়মোড়া ভেঙে পিটপিট করে চোখ খুলে একবার দেখে নেয়, আবারও চোখ দুটো বন্ধ করে ঘুমের দেশে তলিয়ে যায়। এদিকে কিয়ারা দিয়ার মাথার কাছে গিয়ে কিয়ারা তার ছোট্ট ছোট্ট নরম হাত দিয়ে দিয়ার গালে হাত দিয়ে ডাকতে ডাকতে আধো আধো গলায়, আনি উতো, আনি উতো। বেশ কয়েকবার ডাকার পর দিয়ার ঘুম ছুটে যায়। সে পিটপিট করে চোখ খোলে। সামনে কিয়ারাকে দেখে সে এক হাতে কিয়ারাকে কাছে টেনে নিয়ে কিয়ারার গালে চুমু এঁকে দেয়। তারপর আহিরার দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তুই সাবধানে যা, কোনো সমস্যা হলে আমি তোকে ফোন করে জানিয়ে দিব। আচ্ছা তাহলে থাক, দুজন সময় মতো খাবার খেয়ে নিস, বসে থাকিস না, দুটো মনে থাকে যেন। বলেই আহিরা রুম থেকে বের হয়ে যায়। তার পরনে আজকে জাম রঙের জামদানি শাড়ি। ফর্সা শরীরে জাম রঙের শাড়িটা বেশ ফুটে উঠেছে। তার উপর বড় পাপড়ি বিশিষ্ট চোখ জোড়া গাঢ় করে কাজল দেওয়ার কারণে আরো সুন্দর লাগছে। অনেকদিন পর শাড়ি পরেছে সে। নানা কারণে শাড়ি পরাটা বাদ দিয়ে দিয়েছিল সে, তবে আজকে বাকি মেয়ে টিচাররাও শাড়ি পরবে, তাই তাকে সবাই এক প্রকার জোর করে শাড়ি পরতে বলেছে। স্কুলের মধ্যে বলতে গেলে সেই সবচেয়ে কম শিক্ষিত। অন্যদের মতো সে মাস্টার্স বা অনার্স সম্পন্ন করেনি, এর জন্য অবশ্য বেশ কষ্ট হয়েছে চাকরি, কিন্তু দিয়ার বাবার পরিচিত হওয়ায় কাজ পেয়েছে সে। আর স্কুলে সবচেয়ে কম বয়সী টিচার সে, তারপরও যথেষ্ট ভালোভাবে সে তার কাজগুলো করে। দিয়া আর কিয়ারা বসে বসে কার্টুন দেখছিল, তখনই দিয়ার ফোন বেজে ওঠে। দিয়া ফোনটা হাতে নিতে দেখতে পায় তাদের অফিসের ম্যানেজার ফোন করেছে। হঠাৎ এই সময় ফোন করার কারণ দিয়া বুঝতে পারল না। সে তো দুদিনের ছুটি নিয়েছিল, তাহলে এখন কেন ফোন করছে বুঝলো না। তাও দিয়া ফোনটা ধরে কানে নিতে অপর পাশে থাকা ম্যানেজার ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, মিস দিয়া রহমান, আপনাকে এখনো অফিসে আসতে হবে। যে প্রজেক্ট নিয়ে কাজ করছেন সেই ফাইলগুলো নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব অফিসে আসুন। কিন্তু স্যার, এখন কি করে? আমি ছুটি নিয়েছি, আর এই প্রজেক্টের প্রেজেন্টেশনও আরো 3 দিন পরে। হ্যাঁ ছিল, কিন্তু এখন স্যার প্রেজেন্টেশন আজকে রেখেছে। 3টার দিকে মিটিং শুরু হবে, তাই আপনাকে এখানে আসতে হবে। আপনি পরে আর একদিন ছুটি বাড়িয়ে নিন, তাহলেই হবে। দিয়া একবার কিয়ারার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, কিন্তু স্যার। কোনো চিন্তা নয়, জরুরি না হলে আপনাকে এখন ডাকতাম না, তাই কথা বাদ দিয়ে তাড়াতাড়ি আসুন। শেষের কথাগুলো একটু কঠিন স্বরে
বলেই ফোনটা কেটে দিল ম্যানেজার। এদিকে দিয়া পড়েছে বিপাকে। সে এখন কিয়ারাকে কিভাবে একা রেখে যাবে? পাশের বাসার মানুষরাও নেই, তারা কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে গেছে। আর তাছাড়া থাকলেও কিয়ারাকে এভাবে একলা অন্যজনের ভরসায় সে রেখে যেতে পারে না। তাই সে কি করবে বুঝতে পারলো না। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর ঠিক করলো কিয়ারাকে নিজের সাথে করে নিয়ে যাবে। এমনিও বেশি সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তাই সে কিয়ারাকে কোলে তুলে নিয়ে রেডি করাতে থাকে। কিয়ারাকে রেডি করানোর পর দিয়া নিজে রেডি হয়ে কিয়ারাকে কোলে করে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। এখান থেকে অফিস যেতে 20 মিনিটের মতো সময় লাগে। তাই সে কিয়ারাকে নিয়ে রিকশায় উঠে পড়ে। কিয়ারা চুপচাপ ভদ্র বাচ্চার মতো রয়েছে, তার মুখে খুশির ঝলক লেগে রয়েছে। বাইরে যেতে সে পছন্দ করে, কিন্তু অতিরিক্ত মানুষের মাঝে থাকতে পছন্দ করে না। কিয়ারা হাসি মুখে আধো আধো গলায় দিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আমরা কোথায় যাচ্ছি আন্নি? দিয়া কিয়ারার কথা শুনে কিয়ারার গালে টুপ করে চুমু দিয়ে বলে, হুম, অনেক সুন্দর জায়গা যাচ্ছি, সেখানে গিয়ে গুড গার্ল হয়ে থাকবে কেমন? আন্টি একটু কাজ করব, তারপর আমরা চকলেট খেতে যাব। চকলেটের কথা শুনে কিয়ারা খুশি হয়ে যায়। তাই খুশিতে সে হাততালি দিয়ে ওঠে আর আধো আধো গলায় উৎফুল্লতার সাথে বলে, ওকে আন্নি, গুডগার্ল হয়ে থাকবো। কিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের ব্যবসার জগতে কিংবদন্তি নাম। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে তাদের প্রধান কার্যালয় কিয়ান টাওয়ার। 30 তলা কাচে মোড়ানো ভবন, যা সূর্যের আলো ঝলমল করে, আধুনিকতার প্রতীক। কোম্পানির ভেতরের পরিবেশ বিলাসবহুল, কিন্তু এখানের প্রতিটা মানুষই শৃঙ্খলাবদ্ধ। চকচকে করিডোরে মানুষের নীরব পদচারণা, সবাই সবার মতো কাজে ব্যস্ত। পুরো বিল্ডিংটাতে সবকিছুতেই এক ধরনের অভিজাত আভা। কিয়ারা আধো আধো পায়ে দিয়ার সাথে তাল মিলিয়ে হাঁটছে। ইচ্ছে করে সে হাঁটছে, কারণ রিক্সায় পুরোটা সময় দিয়ার কোলেই ছিল। তাই লিফট থেকে বের হওয়ার পরপরই কিয়ারার কোল থেকে নামার বায়না ধরেছে। তাই দিয়া কিয়ারার ছোট্ট নরম হাতখানা নিজের হাতের মধ্যে বন্দি করে নিয়ে হাঁটছে। সবার টপ ফ্লোরে আদ্রিয়ান, কিয়ান চৌধুরীর কেবিন। এদিকটায় তেমন মানুষ নেই, মিটিং রুম আর কিয়ানের কেবিন আর কয়েকজন ছাড়া। বাকি ফ্লোরগুলোতে কাজ হয়ে থাকে। দিয়া কিয়ারাকে নিয়ে প্রথমবার এখানে এসেছে। কিয়ারা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখছে। দিয়ার সাথে তার কলিগরাও আছে। দিয়ার সাথে ছোট্ট বাচ্চাকে দেখে তারা এগিয়ে এসে দিয়াকে জিজ্ঞাসা করে, এই বাচ্চাটা কার দিয়া? ও আমারই মেয়ে বলতে পারো, মানে আমার বান্ধবীর মেয়ে। ও বুঝতে পেরেছি, আহিয়ার মেয়ে তাই তো। মাশাআল্লাহ, অনেক সুন্দর। ওর নাম কি? আমাকে একটু দাও তো। এদিকে কিয়ারা ড্যাব ড্যাব করে শুধু তাকিয়ে আছে। তার ছোট্ট মাথায় কিছুই ঢুকছে না একদমই। মেয়েটা হলো লামিয়া। সে কিয়ারার দিকে ঝুঁকে নরম কণ্ঠে বলে, হ্যালো কিয়ারা, তুমি কেমন আছো? কিয়ারা হঠাৎ অচেনা মুখশ্রী দেখে চুপ হয়ে যায়। ব্যাপারটা দিয়া বুঝতে পারে, তাই সে কিয়ারার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে কথা বলতে বলে। কিয়ারা দিয়ার কথায় হয়তো কিছুটা হলেও বুঝলো, তাই একগাল হেসে আধো আধো গলায় বলে, ভালো। কিয়ারা, কি চকলেট খাবে? আমার কাছে আছে। চকলেটের কথা শুনে কিয়ারা খুশি হয়ে যায়, কিন্তু আহিরা তাকে শিখিয়েছে অপরিচিত কারো থেকে কোনো কিছু নিতে হয় না। কিয়ারা ছোট হলে অন্য বাচ্চাদের থেকে একটু বুঝদার। ছোট হলেও সে ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে পারে। বাচ্চাদের ছোট থেকে যা শেখানো হয় বাচ্চারা সেটাই নিজের মাঝে ধারণ করে। দিয়া কিয়ারাকে নরম কণ্ঠে বলে, নিয়ে যাও, কিছু হবে না, আন্টি যাওয়ার সময় আরো নিয়ে নিব। দিয়ার কথা শুনে কিয়ারা খুশি হয়ে যায়। লামিয়া তার ব্যাগ থেকে বেশ কয়েকটা চকলেট কিয়ারাকে দিতেই কিয়ারা খুশি হয়ে যায়। সে লামিয়ার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়। লামিয়া কিয়ারাকে দেখে অবাক হলো, কারণ কিয়ারা অনেকটা তাদের মালিক আদ্রিয়ান কিয়ান চৌধুরীর মতো। হাসলে পুরোটাই তেমনই লাগছে। লামিয়া দিয়াকে বলে, এই দিয়া দেখ, কিয়ারাকে দেখতে একদম স্যারের মতো। হাসলে তো পুরাই অমনই লাগে। যদিও স্যারকে হাসতে কখনো দেখিনি, কিন্তু খেয়াল করে দেখ, একদমই একই রকম। লামিয়ার কথা শুনে দিয়া ভ্রু কুচকে ফেলে। সে খুব কমই কিয়ানকে সামনাসামনি দেখেছে, বলতে গেলে 3-4 বারই দেখেছে কিয়ানকে। তাই লামিয়ার কথা শুনে কিয়ারার দিকে তাকালো ঠিক মতো। সত্যি কি তাই বুঝতে পারলো না, তাই সে হেসে লামিয়ার দিকে তাকিয়ে বলে, আরে না, হয়তো লাগছে, কারণ ওকে তো প্রথমবার দেখছো, তাই হয়তো। আরে না, সত্যি বলছি, একদম স্যারের মতো দেখতে, খালি চোখগুলো ছাড়া। যদি কেউ দেখে তাহলে বলবে কিয়ারা স্যারেরই মেয়ে। দিয়া কি বলবে বুঝতে পারলো না। এদিকে ম্যানেজার এসে ডেকে গেছে মিটিং রুমে যাওয়ার জন্য। দিয়া কিয়ারাকে নিয়ে মিটিং রুমে ঢুকলো, কারণ এছাড়া অন্য কোনো উপায়ও নেই। এখানে কিয়ারাকে একা রেখে যেতে পারবে না। দিয়া কিয়ারাকে সেখানে একটা চেয়ারে বসিয়ে দিয়ে নরম কণ্ঠে বলে, কিয়ারা গুড গার্ল হয়ে থাকবে কেমন? আন্টি কাজ করব, তাই চুপ করে লক্ষ্মীটি হয়ে থাকবে। কিয়ারা চকলেট খেতে খেতে মাথা নাড়িয়ে সয় জানায়। এমনিও কিয়ারা ছোট হওয়ার কারণে কিয়ারাকে চেয়ারে বসিয়ে দেওয়ার কারণে
বিশাল টেবিলের কারণে দেখা যাচ্ছে না। তাই দিয়ে আরও নিশ্চিত হলো, কারণ কিয়ারা এমনিও কোনো সমস্যা করবে না। কিয়ারাকে কাজের সময় চুপটি করে বসে থাকতে বললে সে সেভাবেই থাকে। কিছুক্ষণ পর কিয়ান সহ আরও বেশ কিছু মানুষ মিটিং রুমে প্রবেশ করে। এক এক করে সবার প্রজেক্টের কাজগুলো প্রেজেন্টেশন করছে। মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রজেক্টগুলো দেখানোর কারণে পুরো রুমটা অন্ধকার হয়ে আছে, শুধু সামনেই আলো জ্বলছে। এদিকে দিয়ার পালা এসেছে, তাই কিয়ারার মাথায় চুমু দিয়ে কয়েক মিনিটের জন্য শান্ত হয়ে বসতে বলে, কারণ কিয়ারা অন্ধকারে ভয় পায়। তাই সেটা নিয়ে বেশ চিন্তায় আছে যে মেয়েটা কি করবে। দিয়া নিজের করা কাজগুলো এক এক করে দেখাচ্ছে, আর এদিকে কিয়ান গম্ভীর ভঙ্গিতে পায়ের উপর পা দিয়ে বসে মনোযোগ দিয়ে প্রেজেন্টেশনগুলো দেখছে। হঠাৎ সেই অনুভব করে কেউ তার হাঁটুর উপর হাত দিয়ে শক্ত করে তার জামা আঁকড়ে ধরেছে। কিয়ান খুব ভালো করে অনুভব করতে পারছে যে তার জামা আঁকড়ে ধরেছে তার হাত একদমই ছোট। হঠাৎই কান্নার শব্দ ভেসে আসছে, তার সাথে কান্নার মাঝে বারবার পাপা শব্দটা উচ্চারণ করছে। কিয়ানের গাম্ভীর্য মুখখানি আর একটু গম্ভীর হলো, ভ্রুজোড়া কুঁচকে গেল আপনা আপনি। এখানে বাচ্চা আসলো কোথা থেকে সে বুঝতে পারল না। রাগ লাগলো বেশ তার, তাই রাশভারী কণ্ঠস্বরে জোরে হুঙ্কার বলে ওঠে, লাইট অন করো এখনই। কিয়ানের হঠাৎ এরকম হুঙ্কারে সেখানে থাকা সকলেই ঘাবড়ে যায়, বিশেষ করে দিয়া। সে ভাবলো হয়তো তার কাজটা কিয়ানের পছন্দ হয়নি, আর সে শুনেছেও কিয়ানের যদি কাজ পছন্দ না হয় সেটা ভালো করে না দেওয়া পর্যন্ত সেই কাজ করতে হয়। এদিকে কিয়ানের হুঙ্কারে আরো ভয় পেয়ে যায়। ছোট্ট মেয়েটা সে এবার জোরে কেঁদে ওঠে সশব্দে। হঠাৎ মিটিং রুমে বাচ্চার কান্না শুনে সেখানকার সকলে অবাক হয়ে যায়। বাচ্চা আসলো কোথা থেকে? এদিকে লাইট অন করতেই কিয়ান নিজের পায়ের কাছে ছোট্ট কিয়ারাকে কাঁদতে দেখতে পায়। বাচ্চাটার কান্নার কারণে ফর্সা মুখশ্রী লাল আকার ধারণ করেছে। কিয়ান স্তব্ধ চোখে তাকিয়ে রয় ছোট্ট কিয়ারার মুখ পানে। কিয়ারার ছোট্ট মুখখানি তার অতি পরিচিত মনে হলো। রাগী চোখ দুটো হঠাৎই কেন জানি শান্ত নদীর মতো হয়ে গেছে। বিস্ময়করভাবে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। এদিকে দিয়া অবাক হয়ে যায়। কিয়ারাকে কিয়ানের কাছে দেখে কিয়ারা যে কান্না করে দিবে এটা আশা করেনি। তার চেয়ে বড় কথা, কিয়ান যদি কিয়ারার উপর রাগ ঝাড়ে তাহলে কি হবে, সেটা ভাবতে ভাবতে দিয়ার ভয় হাত পা কাঁপছে। সাথে কিয়ারাকে এইভাবে কাঁদতে দেখে মায়া হচ্ছে বড্ড। কিভাবে কান্না করছে, অবিরাম অশ্রু ঝরার কারণে কিয়ারার শুভ্র মুখশ্রী এখন লালিমায় আচ্ছন্ন। ভয়ের উত্তাপে ফুঁসে উঠেছে তার কোমল গালদয়। এদিকে কিয়ানের দৃষ্টি নিবদ্ধ কিয়ারার নিষ্পাপ অশ্রুসিক্ত মুখখানিতে। চেনা লাগছে খুব এই মুখশ্রীটা, অপরিচিত হয়েও বড় আপন। তার সামনে বাচ্চাটা চাহনি যেন তারই প্রতিচ্ছবি। কি নিষ্পাপ চাহনি কিয়ার নিজের মধ্যে নেই। অজান্তে কিয়ানের হাত উঠে যায় কিয়ারার পিঠের দিকে, আঙ্গুলের হালকা স্পর্শে সান্ত্বনার পরশ বুলিয়ে দিতে থাকে, যাতে কিয়ারার তার এই স্পর্শে যদি থেমে যায় কিয়ারার কণ্ঠরোধী কান্না। এদিকে মিটিং রুম জুড়ে এক নিস্তব্ধতা বিস্ময় নেমে এসেছে। উপস্থিত প্রত্যেক চোখ জোড়া স্থির হয়ে আছে কিয়ান আর কিয়ারার দিকে। কিয়ানকে এতটা শান্ত সংযতর কোমল রূপে দেখে সকলের কাছে অবিশ্বাসের মতো লাগছে। তাই এমন এক অস্বস্তিকর পরিস্থিতিতেও কিয়ানকে এতটা স্থির শান্ত দেখে হতবাক সবাই। যে মানুষটার প্রতিটা ভঙ্গিতে কঠোরতা ঝরতে থাকে, তার চেয়ে বড় কথা এখানে সকলের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কিয়ানের সাথে থাকা বাচ্চাটা কার। কারণ বাচ্চাটার মুখের গঠন, চোখের দৃষ্টি, ঠোঁটের ভাঁজ সবকিছুতেই যেন কিয়ানের ছায়া। মনে হচ্ছে বাচ্চাটা তারই প্রতিচ্ছবি। অবিশ্বাসের ভেতরে এক অঘোষিত সত্য, এটাই যে মানতে না চাইলেও বাচ্চাটাকে দেখলে সত্যিই মনে হচ্ছে বাচ্চাটা যেন কিয়ানেরই রক্ত মাংসে গড়া প্রতিরূপ। এদিকে কিয়ানকে এত শান্ত দেখে দিয়া তাড়াতাড়ি করে কিয়ানের কাছে চলে যায়। দিয়ার হৃদস্পন্দন বেড়ে চলেছে, গলায় যেন শব্দ আটকে যাচ্ছে ভয় আর উদ্বেগে। ভয়ার্ত কাঁপা কাঁপা গলায় দিয়া বলল, স্যার ওকে আমার কাছে দিন, ও ভয় পাচ্ছে তাই কান্না করছে। বলেই কম্পিত হাতে কিয়ারাকে নিজের কোলে তুলে নেয়। কিয়ারা পরিচিত মানুষের ছোঁয়া পেয়ে তার ছোট্ট মাথাখানি দিয়ার বক্ষস্থলে এলিয়ে দেয়ার কান্না করতে থাকে। দিয়া কিয়ারার পিঠে হাত বুলিয়ে কিয়ারাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। এখন কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এমন কিছু হবে সে সত্যি ভাবতে পারেনি। এদিকে কিয়ান তার ধ্যানের মধ্যে থেকে বেরিয়ে আসে। এতক্ষণের করা কাজগুলোর কথা ভাবতেই কিয়ান নিজেই অবাক হয়ে যায়। সে নিজের রাগ ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তাহলে বাচ্চাটার কান্নারত মুখশ্রী তার সবকিছু কেমন জানি উল্টাপাল্টা করে দিল মুহূর্তের মধ্যে। কিয়ান আবার নিজের চোয়াল শক্ত করে দিয়ার দিকে তাকিয়ে গম্ভীর কঠোর ভঙ্গিতে বলে ওঠে, এখানে বাচ্চা এনেছেন কেন আপনি? আর এটা কি আপনার বাচ্চা? দিয়া কি বলবে বুঝতে পারছে না। কিয়ানের কঠোর কণ্ঠস্বর শুনে বোঝা যাচ্ছে যে লোকটা রেগে গিয়েছে বেশ। তাই দিয়া আমতা আমতা করে বলে ওঠে, সরি স্যার, আসলে আমি ওকে বাসায় একা রেখে আসতে পারতাম না। তার উপর হঠাৎ মিটিংটা হওয়ার কারণে আরো বিপাকে পড়ে গেছি। আজকে দুদিনের জন্য ছুটি নিয়েছিলাম, কিন্তু হঠাৎ মিটিং এর জন্য আসতে বলায় কি করব বুঝতে পারছিলাম না। আর না ওকে বাসায় রেখে আসতে পারছিলাম, তাই ওকে নিয়েই এখানে এসেছি। দিয়া এক নিঃশ্বাসে কথাটুকু শেষ করে দম ছাড়ে, বুকটা ধরফর করছে। এদিকে কিয়ান শক্ত চোখে দিয়ার দিকে তাকিয়ে রয়। তার দৃষ্টি সীমাবদ্ধ হয়।
দিয়া বক্ষস্থলে মাথা রেখে কাঁদতে থাকা বাচ্চাটার দিকে। কেমন যেন এক অজানা অনুভূতির মেলা জমেছে তার অন্তঃকরণে। মন বলছে খুব আপন কেউ এই বাচ্চাটা, কিন্তু কেন এমনটা লাগছে কিয়ান নিজেও জানে না। এর আগেও সে বহু বাচ্চাকে দেখেছে, কিন্তু কোনোদিনও এমন অনুভূতির সাথে সাক্ষাৎ হয়নি তার। আর না সে কোনোদিনও কোনো বাচ্চাকে কোলে তুলে নিয়েছে। তাহলে এই বাচ্চার প্রতি এত আলাদা অনুভূতি হওয়ার কারণ কি? কিয়ান আবারও কঠোরভাবে দিয়ার দিকে দৃষ্টি তাক করে বলে। বাচ্চাটা কি আপনার? দিয়া কি বলবে বুঝতে পারছে না। এত বড় ঝামেলায় পড়বে সেটা বুঝতে পারেনি। আর এখানে তার কোনো দোষ সে দেখছে না, কারণ হঠাৎ করে আজকের মিটিং রাখার কারণ দিয়া জানে না। তার উপর আবার সে ছুটি নিয়েছিল, তাই তো এমনটা হয়েছে। কিয়ারার কিছু সময় পর কান্না বন্ধ করে দিয়েছে, কিন্তু এখনও তার ছোট্ট মাথাটুকু দিয়ার বক্ষস্থল থেকে তোলেনি। দিয়া নিজেকে সামলিয়ে ধীর কণ্ঠস্বরে বলে, না স্যার, কিন্তু আমারই মেয়ে বলতে পারেন, কারণ ও আমার বোনের মেয়ে। দিয়ার কথা শেষ হতে কিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে দিয়ার দিকে তাকায়। আবারও তার কথা শেষ হতে পরপর প্রশ্ন করে বসে। আপনার বোন কোথায় তাহলে? বাচ্চা ওনার তাহলে আপনার কাছে কি করছে? স্যার, কিছু কারণবশত সে ব্যস্ত, তাই আর কি। তাহলে বাচ্চার বাবা কোথায়? এইভাবে ওয়ার্ক প্লেসে বাচ্চা নিয়ে সেটা অবশ্যই শোভনীয় নয়, সেটা আপনিও জানেন। জি স্যার, নেক্সট টাইম এমন কিছু হবে না। আসলে কিয়ারা ভয় পেয়েছে লাইট অফ করার কারণে, তাই এমনটা করে ফেলেছে। না হলে কিয়ারা অনেক ভদ্র বাচ্চা। দিয়ার কথা শুনে কিয়ানের দৃষ্টি কোলে থাকা কিয়ারার দিকে চলে যায়। কিয়ারা নামটা শুনে সে চমকে ওঠে, কারণ এই নামটা খুব পরিচিত তার কাছে। কাকতালীয়ভাবে বাচ্চার সাথে এত কিছু কিভাবে মিলে যাচ্ছে কিয়ান বুঝতে পারছে না। না চাইতেও তার চিন্তা ভাবনা আহিরার নামটা ফুটে উঠেছে, কারণ কিয়ারার নামটা যে আহিরার খুবই পছন্দ ছিল। আহিরার বাচ্চামো স্বভাবগুলো চোখের সামনে ফুটে উঠছে। আহিরা তাকে বলেছিল তাদের মেয়ে হলে নাম হবে কিয়ারা, আর কিয়ানের সাথে মিল রেখে। আর এই বাচ্চাটার নামও একই। নামটা মিলে যাওয়াটা স্বাভাবিক হলেও দেখতে একই রকম হওয়া ব্যাপারটা কিয়ান স্বাভাবিকভাবে নিতে পারল না। এদিকে কিয়ারা দিয়ার বক্ষস্থল থেকে মাথা উঠে উকিঝুঁকি দিয়ে অশ্রু লেপটে থাকা আখি পল্লব জোড়ার সামনে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা কিয়ানকে দেখছে। ছোট ছোট দুটো চোখ কান্নার কারণে ফুলে গিয়েছে। অতিরিক্ত ফর্সা হওয়ার কারণে নাকসহ গালও লাল হয়ে গিয়েছে। কিয়ারা তার ছোট্ট আখি পল্লব দুটি বারবার পলক কাঁপাচ্ছে। কিয়ানের চোখের দৃষ্টি কেমন জানি শান্ত নদীর মতো হয়ে গেছে। আবার বাচ্চাটা দুটোর চোখ খুব পরিচিত তার। এমন কেন লাগছে তার? এই বাচ্চাটা বারবার তাকে কারো কথা স্মরণ করিয়ে দিচ্ছে, যাকে সে স্মরণ করতে চায় না, শুধুই ঘৃণা করতে চায়, কিন্তু তাও কোথাও গিয়ে আটকে যায় সে। কিয়ারা এখনো চোরা চোখে কিয়ানের দিকে তাকিয়ে রয়েছে। কিয়ারা দিয়ার কোলে মাথা রেখেই বলে, পাপা যাবো পাপা। দিয়া কিয়ারার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে, হ্যাঁ, পরে যাব। তুমি এবার একটু গুড গার্ল হয়ে থাকো। সরি সোনা, তুমি ভয় পেয়েছিলে, তখন তোমার কাছে ছিলাম না। অন্তকাল দিল অনেক, আমি ভয় পেয়েছিলাম জানো। জানি। এখন আবার একটু গুড গার্ল হয়ে যাও, তারপর এখান থেকে আমরা চলে যাব, কেমন? কিয়ারা তার ছোট্ট মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। দিয়া আবারও কিয়ানের দিকে তাকিয়ে বলে, স্যার, যদি প্রেজেন্টেশনটা সম্পূর্ণ করার আর একটা সুযোগ দিতেন তাহলে খুব ভালো হতো। আর যা কিছু হয়েছে তার জন্য অত্যন্ত দুঃখিত। দিয়ার কথা শেষ হতে কিয়ান শান্ত ভঙ্গিতে বলে, ওকে, শুরু করুন আবার। কিয়ানের কথা শেষ হতে দিয়া খুশি হয়ে যায়, যাক বেঁচে গেল। আর কিয়ান তাকে তেমন রাগও দেখায়নি। সেটা নিয়ে উপস্থিত সকলের মনের মাঝে প্রশ্ন তৈরি হয়েছে, কিন্তু কারো মুখ ফুটে বলার মতো সাহস হয়নি। তার সবাই নীরবে কিয়ানের বলা আদেশই মেনে নিয়েছে। এদিকে দিয়া আবারও কিয়ারাকে চেয়ারে বসিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসে কিয়ারার গালে হাত রেখে নরম কণ্ঠে বলে, কিয়ারা বুড়ি ভদ্র হয়ে থাকবে, কেমন? লাইট অফ হলে ভয় পাবে না, কারণ এখানে অনেকগুলো মানুষ আছে। আর কিয়ারা বুড়ি তো অনেক সাহসী মেয়ে, তাই ভয় পাওয়া চলবে না। কিয়ারা এবার কিয়ানের দিকে তাকিয়ে দিয়ার কানের কাছে গিয়ে আধো আধো গলায় কিয়ানের উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলে ওঠে, আনি ওই লাগি অন্যেলে কাতে দেয়, তাহলে আর ভয় পাবো না। কিয়ারার কথা শুনে দিয়া কি বলবে বুঝতে পারলো না। কিয়ারা যে কথাটা বলেছে সেটা কিয়ানের কানেও গিয়েছে। সে তীক্ষ্ণ নরম দৃষ্টিতে কিয়ারার দিকে তাকিয়ে আছে। দিয়া কিয়ারাকে আস্তে করে বলে, না, ওনার কাছে যাওয়া যাবে না, তুমি এখানে ওই আন্টির কাছে থাকো। বলে লামিয়ার দিকে ইশারা করে, কিন্তু কিয়ারা জেদ ধরে বলে ওঠে, না না, আনি ওই লাগি অন্যেলের কাতেই যাবো। দিয়া পড়েছে বিপাকে। সে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছে। ইতিমধ্যে সবাই
কিয়ারার কথা শুনে নিয়েছে। কিয়ারার বলা কিয়ানকে রাগী বলাটাও শুনেছে। দিয়া কি করবে বুঝতে পারছে না। কি এক ঝামেলায় পড়ে গেছে সে। এদিকে কিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে কিয়ারার দিকে তাকিয়ে রয়েছে। কিয়ারার অস্পষ্ট কথাগুলো ঠিকভাবে বুঝতে না পারলেও কিছুটা বুঝতে পেরেছে, তাই সে দিয়ার দিকে গম্ভীর কণ্ঠস্বরে বলে, আপনি বাচ্চাটাকে আমার কাছে দিন, আপনি বাচ্চাটাকে আমার কাছে দিন, আর তাড়াতাড়ি করে প্রেজেন্টেশন শেষ করুন। কিয়ানের কথা শুনে দিয়া চমকে ওঠে। সে কি ঠিক শুনলো নাকি ভুল, সেটা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। কিয়ানকে এত শান্ত সে কোনোদিনও আশা করেনি, তাই আজকে চোখের সামনে কিয়ানের এত শান্ত রূপ দেখে সে সহ কক্ষের ভেতরে উপস্থিত সবাই নির্বাক। কেউ চোখে বিশ্বাস করতে পারছে না। কিন্তু সবচেয়ে বেশি বিস্মিত হয়েছে কিয়ানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আরিয়ান। প্রায় 5 বছর ধরে সে কিয়ানের ছায়াসঙ্গী। তার রাগ, ধমক, নিখুঁত পরিকল্পনা সবই তার নিত্যদিনের অভ্যাস। কিন্তু আজ যে মানুষটিকে সে দেখছে সে যেন কিয়ান নয়, অন্য কেউ দাঁড়িয়ে আছে। কারণ কিয়ান মানুষটা কাজ নিয়ে অনেক সিরিয়াস, সবকিছু ঠিকঠাক আর টাইম টু টাইম করতে পছন্দ করে সে। এদিকে কিয়ানের কথা শুনে কিয়ারা কারো অপেক্ষা না করে নিজেই কোনো রকমে চেয়ার থেকে নেমে পড়ে। ছোট ছোট পায়ে কিয়ানের কাছে গিয়ে তার পায়ের কাছে দাঁড়ায়। কিয়ান কিয়ারার থেকে অধিক লম্বা হওয়ার কারণে কিয়ানের হাতটা নাগালও ঠিক মতো পাচ্ছে না, তাই কিয়ারা তখনকার মতো করে কিয়ানের প্যান্ট আঁকড়ে ধরে তার ছোট্ট নরম হাত দ্বারা। দিয়ে আর কিছু বলতে পারলো না, তাই সে চুপচাপ তার কাজ করতে থাকে। এদিকে প্রেজেন্টেশনের জন্য আবারও সারা রুম অন্ধকার করে দেওয়া হয়েছে, যার কারণে কিয়ারা ভয়ে কিয়ানের প্যান্টের কাপড়টা আরো গাঢ় করে আঁকড়ে ধরে। আটোসাটো হয়ে কিয়ানের পায়ের সাথে একদম লেগে যায় ভয়ে। কিয়ান কাঁপা কাঁপা হাতে কি মনে করে যেন কিয়ারাকে কোলে তুলে নিয়ে চেয়ারে বসে পড়ে, আর কিয়ারা কিয়ানের কোলের উপর দুপা ছড়িয়ে বসে পড়ে আর ছোট্ট হাত দুটো দিয়ে কিয়ানের গলা আঁকড়ে ধরেছে। সে পরপর চোখের পলক ঝাঁকিয়ে কিয়ানের গম্ভীর মুখশ্রীর দিকে তাকিয়ে রয়েছে। কিয়ারা হঠাৎ করে নিজের মুখখানি কিয়ানের কানের কাছে এগিয়ে নিয়ে গিয়ে আধো আধো গলায় ফিসফিসিয়ে বলে, জানো আমি কেন তোমার কাছে এসেছি? কিয়ারার কথা শুনে কিয়ান নিঃশব্দে মাথা নাড়িয়ে না জানায়। সেটা দেখে কিয়ারা আবারও বলে ওঠে, সুন্দর দেখতে, তাই তো তোমাকে অনেক পছন্দ হয়েছে কিয়ালাল। বলেই খিলখিল করে হেসে ওঠে কিয়ারা। কিয়ারার অধৈর্যরায় হাসির রেখা সদ্য ফোটা ফুলের মতো দেখাচ্ছে। মাল্টিমিডিয়ার মধ্যে চলা ভিডিওর আবছা আলোতে কিয়ারা হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখে কেন যেন কিয়ানের অন্তঃকরণে এক আলাদা প্রশান্তি বয়ে গেল। নদীর স্রোতের মতো অচেনা বাচ্চার জন্য এত কেন টান অনুভব করছে সে। মনে হচ্ছে খুব কাছের কেউ এই বাচ্চাটা, কিন্তু আজকে প্রথমে কিয়ারার সাথে তার সাক্ষাৎ। কিন্তু তবুও মনে হচ্ছে কতদিনের সম্পর্ক রয়েছে কিয়ারার সাথে। কিয়ারা আখিজোড়া খুব পীড়া দিচ্ছে তাকে। বারবার না চাইতেও স্মরণ কেন্দ্রে আহিরার প্রতিবিম্ব ফুটে উঠেছে। কিয়ারা তার হাসি থামিয়ে দিয়ে আবারও ফিসফিসিয়ে বলে ওঠে, জানো মামা যদি যা হতে পারে আমি তোমার কাছে দিলাম তাহলে অনেক বকা দিবে। কিয়ারার কথা শুনে কিয়ান শান্ত নরম কণ্ঠে জিজ্ঞাসা করে। কেন? কিয়ানের কথা শুনে কিয়ারার কপালে হাত দিয়ে আধো আধো গলায় বলে ওঠে, উফ, তুমি জানো না, না দিলে কালো কাটে দিতে হয় না, আর তোমাকে আমি চিনি না। কিয়ারার কথা শুনে কিয়ান ভাবুক ভঙ্গিতে বলে, তাও ঠিক, মাম্মা বকা দিলে বাবাকে বলে দিবে তোমার। কিয়ানের কথা শুনে কিয়ারার মুখখানি নিভে যাওয়া প্রদীপের মতো নিভে যায় মুহূর্তে। এতক্ষণের অধৈর্যরায় হাসির রেখাটুকু মিলিয়ে গিয়ে সারা মুখশ্রীতে অমাবস্যার রাতের মতো কালো অন্ধকারে ছেয়ে গেল কিয়ারার ছোট্ট মুখমণ্ডলটা, যেটা দেখে কিয়ানের ভ্রুজোড়া কুঁচকে যায়। এতটুকু বাচ্চার মন খারাপ হয় সেটা জানা ছিল না তার। কিয়ারা ধীরকণ্ঠে ফিসফিসিয়ে বলে, আমার পাপা আমার কাছে নেই তো, পাপা কাজ করতে গেছে, তাই পাপা আমার কাছে নেই। কিয়ারার কথা শুনে কিয়ানের ভ্রুজোড়া আরো গাঢ় হয়ে যায়। কিয়ারার উদ্দেশ্যে আবারও সে বলে, তাহলে ফোনে বাবাকে বলবে? আমার পাপা ফোন করে না তো, মাম্মা বলে পাপা কাছে গেছে, তাই মাম্মা বলতে আনি বলো হলে পাপা আসবে। কিয়ারার কথাগুলো বুঝতে বেশ বেগ পেতে হয় কিয়ানের, কারণ এর আগে কোনোদিনও ছোট বাচ্চার সাথে কথা বলেনি। আর না বাচ্চাদের মুখে অস্পষ্ট শব্দ শুনেছে, তাই বেশ কষ্ট হয়েছে বুঝতে। তার মিটিংয়ের দিকে এক বিন্দু খেয়াল নেই। সে এতটা কেয়ারলেস কোনোদিনও ছিল না যে কাজের সময় অন্য কিছুতে সে মনোযোগ দিয়েছে, কিন্তু আজকে সে মিটিংয়ে বলা কথাগুলোতে মনোনিবেশ না করে ছোট্ট একটা বাচ্চার কথা খুবই আগ্রহের সাথে শুনেছে। কিয়ারার কথার মানে সে খুব ভালো করে বুঝেছে। সে আসলে কিয়ারার মাম্মাম
কেন কাজ শেষ হলে আসার কথা বলেছে? এর মানে কি কিয়ারার পাপা বেঁচে নেই নাকি তাদের বিচ্ছেদ হয়েছে? কিয়ান আর এই নিয়ে বেশি ভাবলো না, কারণ অন্য কারো ব্যক্তিগত বিষয়ে সে নাক গলানো একদমই পছন্দ করে না। কিন্তু কেন জানি কিয়ারার কথা শুনে তার বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। ওকে, তাহলে তোমার মাম্মাম যা বলেছে তাহলে সেটাই হবে। সারা আকাশ জুড়ে লাল আভা ছড়িয়ে রয়েছে। পক্ষীরাজরা নিজ নীড়ে ফিরে যাচ্ছে ধীরে ধীরে। ঘন্টা বেরোলে এই লালচে আকাশ জুড়ে কালো অন্ধকার চাদরে আচ্ছন্ন হয়ে যাবে। রাত নেমে আসবে সারা ধরণীতে। দিয়া 4:30টার দিকে নিজের কাজ শেষ করে বাসায় চলে এসেছে কিয়ারাকে নিয়ে। মিটিং শেষ হওয়ার পরও কিয়ারা কোনোভাবেই কিয়ানের কোল ছাড়তে চাইছিল না। এক প্রকার জোর করে কিয়ানের কোল থেকে নিয়ে এসেছে কিয়ারাকে। দিয়া বুঝলো না কিয়ারার এমন কাজের মানে, কারণ কিয়ারা কোনোদিনও এমনটা করে না। তাহলে কিয়ানের মতো রাগী গম্ভীর লোকের কাছে কি এমন পেয়েছে যে তার কাছ থেকে আসতেই চাইছিল না? কিয়ারা এখন গভীর ঘুমে আচ্ছন্ন। মেয়েটা সারা রাস্তা কান্না করতে করতে এসেছে। একসময় কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমের দেশে তলিয়ে গেছে। আহিরা এখনো আসেনি, তাই দিয়ে একটু স্বস্তি পেয়েছে। আহিরা যদি বলে কিয়ারাও তার সাথে অফিসে গিয়েছিল, তাহলে মেয়েটা কালকে কষ্ট করে কিয়ারাকে নিজের সাথে করে নিয়ে যাবে। আর দিয়াও নিজের কাজের জন্য কিয়ারাকে সামলাতে পারে না যখন আহিরার প্রয়োজন হয়। তাই যদি আবার এই কথা বলে তাহলে মেয়েটা শুধু শুধু মন খারাপ করবে। দিয়া কিয়ারার পাশে শুয়ে ফোন চালাচ্ছিল। তখনই কলিং বেলের শব্দ আসতে দিয়া বুঝে যায় আহিরা এসেছে। তাই শোয়া থেকে উঠে রুম থেকে বের হয়ে দরজা খোলার জন্য চলে যায়। দরজা খুলতেই আহিরার ক্লান্ত মাখা মুখশ্রীটা দেখতে পায় দিয়া। আহিরা ক্লান্ত পায়ে ভিতরে ঢুকে পড়ে। অনুষ্ঠান শেষে মিটিং ছিল সকল শিক্ষক শিক্ষিকাদের, তাই আসতে দেরি হয়েছে। সারাদিন বাহিরে থাকার কারণে সব ক্লান্তি এসে ভর করেছে আহিরার উপর। আহিরার ক্লান্তময় কণ্ঠে দিয়ার দিকে তাকিয়ে বলে, কিয়ারা বিরক্ত করেনি তো বেশি? ও কোথায়? আহিরার কথা শুনে হাসি মুখে দিয়া বলে, না, একদমই করেনি। ও ঘুমাচ্ছে। তুই যা, ফ্রেশ হয়ে নে, ক্লান্ত মনে হচ্ছে। অনেক মাথা ব্যথা করছে, আমাকে একটু চা করে দিতে পারবি কষ্ট করে? আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নে, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আহিরা ব্যস্ত পায়ে রুমের ভিতর গিয়ে সর্বপ্রথম ঘুমন্ত কিয়ারার কাছে চলে যায়। তারপর ঝুঁকে ঘুমন্ত কিয়ারার কপালে ওষ্ঠদ্বয়ের নরম স্পর্শ বুলিয়ে দেয়। এতে করে ক্লান্তিটা অনেকখানি কমে যায়। সারাদিন দেখেনি সে কিয়ারাকে, তাই মনটা কেমন কেমন করছিল কিয়ারার জন্য। খুব খুব কমই কিয়ারাকে একা রেখে যায় সে। সচরাচর সে যেখানে যাক না কেন, শত কষ্টের মাঝেও কিয়ারাকে নিজের সঙ্গে নিয়ে যায় সে। তাই হঠাৎ করে কিয়ারাকে নিজে থেকে এত সময় দূরে রাখার কারণে মনটা কেমন জানি করছিল তার। সে কিয়ারার কপালে চুমু দিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। সারাদিনের ক্লান্তি মেটানোর জন্য গোসল করে বের হলো আহিরা। লম্বা চুলগুলো টাওয়েল দিয়ে পেঁচানো, তারপরও লম্বা ভেজা চুলগুলো থেকে পড়া পানির বিন্দুগুলো শিশির কণার মতো আহিরার পরনে জামাখানি পিছনের দিক দিয়ে বেশ খানিক জায়গা ভিজিয়ে দিয়েছে। আহিরা বের হতেই দেখতে পায় দিয়া ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে রুমে প্রবেশ করছে। আহিরাকে বের হতে দেখে এগিয়ে গিয়ে হাতে থাকা চায়ের কাপটা আহিরাকে এগিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, ক্লান্ত বেশি লাগলে ঘুমিয়ে পড়, রাতের রান্নাটা আমিই করে নিতে পারবো। এমনিও আমি তেমন রান্না করি না, তাই আজকের রান্নাটা আমিই করব। না সমস্যা নেই, এমনি কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। কি রান্না করবি? আচ্ছা, বিরিয়ানি রান্না করি, অনেকদিন খাওয়া হয় না। দাঁড়া, আমি ফ্রিজ থেকে মাংসের পোটলা ভিজিয়ে রেখে আসি। বলেই দিয়া ব্যস্ত পায়ে বাহিরে চলে যায়। আর আহিরা চায়ের কাপ নিয়ে কিয়ারার মাথার কাছে গিয়ে বসে পড়ে আর ধীরে সুস্থে চা খেতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ কিয়ারার ঘুম ভেঙে যায়। সে পিটপিট করে চোখ মেরে চারিদিকে কয়েক সেকেন্ড তাকিয়ে চোখ উল্টিয়ে কেঁদে ওঠে। কিয়ারাকে কাঁদতে দেখে আহিরা চায়ের কাপটা বেডের পাশে থাকা টেবিলের উপর রেখে কিয়ারাকে নিজের কাছে টেনে নিয়ে নরম কণ্ঠে বলে, কি হয়েছে আমার সোনা? এই তো মাম্মাম কাছেই আছি। কিয়ারা কান্না করতে করতে আধো আধো স্বরে বলে, মাম্মাম, লাকি, অনিল, যাব। পাপা কোথায়? পাপা? কিয়ারার মুখে নতুন ব্যক্তির নাম শুনে আহিরা কিছুটা অবাক হয়, কারণ কিয়ারা সচরাচর কারো কাছে যেতে চায় না বা কারো কথা সহজে বলে না। সেখানে ঘুম থেকে উঠার পর এমন কথা অবাকই হয়। তাই সে কিয়ারার মাথাটায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বলে, পাপা আছে সোনা, কিন্তু রাগী আঙ্কেলকে? আহিরার কথার মধ্যে দিয়ে দিয়াও রুমে চলে আসে। কিয়ারাকে কাঁদতে দেখে সেও কিয়ারার কাছে এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কিয়ারা বুড়ির কি হয়েছে? কান্না করছো কেন? কিয়ারা অশ্রুসিক্ত টইটুম্বর আখি জোড়া দিয়ার দিকে তাক করে কান্নারত গলায় বলে, অনিল, লাকি, অনিল, যাব। লাকি, অনিল। কিয়ারার কথা শুনে দিয়া বুঝে যায় কিয়ারার কিয়ানের কথা বলছে। সে এখন আহিরাকে কি বলবে বুঝতে পারল না, তাই আমতা আমতা করে কিয়ারার দিকে তাকিয়ে বলে, রাগী আঙ্কেলকে এখন কোথায় পাবো বলো বুড়ি? এদিকে আসো, আমরা কার্টুন দেখবো। দিয়ার কথা শুনে আহিরা কৌতূহলী এই দিয়ার দিকে দৃষ্টি তাক করে জিজ্ঞাসা করে,
রাগী আঙ্কেলটা আবার কি? আহিরার কথা শুনে দিয়া ভাবনায় পড়ে যায়, তারপর কোনো রকমে বলে, আরে ওকে নিয়ে নিচে গিয়েছিলাম চকলেট নেওয়ার জন্য, তখন একটা ছেলের সাথে দেখা হয়েছিল, আর কিয়ারা সেই ছেলেকে ভালো লাগে, তাই বায়না ধরেছে তার কাছে যাবে। ও আচ্ছা, তুই আবার চকলেট কিনে দিতে গেছিস কেন? জানিস তো এগুলো খেলে বাসার খাবার খেতে চায় না। আরে এত ভাবলে চলবে না, ওরই তো বয়স এখন, ও খাবে না তো কে খাবে, বাদ দে তো। চারিদিকে অন্ধকারে ছড়াছড়ি হয়ে আছে গোটা আকাশ, ঠিক যেন আকাশের কোলে কেউ কালো রেশমের চাদর বিছিয়ে দিয়েছে। চারিদিক নিস্তব্ধ, বাতাসে একরাশ শীতলতা, এক ধরনের মাদকতা ছড়িয়ে আছে। চাঁদের আলো ম্লান, তবু চারিদিকে আলো ছড়িয়ে দিয়ে সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে। কিয়ান স্টাডি রুমে বসে ল্যাপটপে কিছু একটা করছিল, ঠিক তখনই ধোয়া ওঠা কফির মগ নিয়ে রিয়া সেখানে উপস্থিত হয়। অধৈর্যরায় লিপ্টে আছে মন মাতানো হাসি, ধীর পায়ে এগিয়ে গিয়ে কফির মগটা কিয়ানের সামনে থাকা টেবিলের উপর রেখে দিয়ে কিয়ানের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে, এই নাও তোমার কফি। রিয়ার কথা শুনে কিয়ান গম্ভীর ভরা দৃষ্টি দিয়ার দিকে তাক করে এক নজর রিয়ার দিকে তাকিয়ে থেকে নজর সরিয়ে নেয়, কোনো কিছু না বলে। কিয়ানকে কিছু বলতে না দেখে রিয়া আবারও বলে ওঠে, কিয়ান কফিটা খাও, ঠান্ডা হয়ে যাবে তো। তুমি আমাকে এত এড়িয়ে চলো কেন? আমি কি কিছু করেছি? রিয়ার কথা শেষ হতে কিয়ান রিয়ার দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে কাটকাট গলায় বলে ওঠে, রিয়া, তোমাকে আমি বলছি আমার কোনো কাজে যাতে তুমি হাত না দাও। তারপর তুমি আমার কফি কেন নিয়ে এসছো? আমি স্টাফকে বলেছিলাম কাজটা করতে, তাহলে তুমি কেন এটা এখানে নিয়ে এসছো? কিয়ানের কথা শুনে রিয়ার খুবই খারাপ লাগলো। সে থাকতে অন্যরা কেন কিয়ানের কাজ করবে? কিয়ানের প্রতিটা জিনিসের উপর একান্তই তারই অধিকার হোক, সেটা কিয়ানের অনিচ্ছায় তাও সে করে। কিন্তু কিয়ানের এমন কঠোর কথা শুনে রিয়ার মনটা বিষণ্ণতায় ছেয়ে যায় বরাবরের মতোই। রিয়া শুকনো ঢোক গিলে নিজের গলা পাকানো কান্নাগুলো দমিয়ে বলে ওঠে, স্টাফ আর ওয়াইফ এক নয় কিয়ান। আই এম ইয়োর ওয়াইফ, তাই সেই অধিকার নিয়ে এসেছি। রিয়ার কথা শুনে কিয়ানের মুখভঙ্গি আরো কঠোর হয়ে ওঠে, তাই সে দাঁতে দাঁত চেপে রুক্ষভাবে বলে ওঠে, তোমাকে আমি ওয়াইফ হিসেবে মেনে নিয়েছি কবে যে তুমি অধিকার নিয়ে কথা বলছো? আদৌ কি বিয়েটাকে বিয়ে বলা চলে? তুমিও খুব ভালো করে জানো এই বিয়েটা কিসের জন্য হয়েছে। আর সবচেয়ে বড় কথা, তোমার সাথে আমার আইনভাবে বিয়ে হলো, ধর্মীয়ভাবে তুমি আমার কিছুই নাও। কিয়ানের কথা শুনে রিয়ার আটকে থাকা অশ্রুকণাগুলো টুপ করে তার গাল বেয়ে পড়তে শুরু করে। রিয়া কিয়ানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, যাই হোক, আইনিভাবে আর সমাজের চোখে আমিই তোমার ওয়াইফ, তাহলে আমি কিভাবে তোমার কিছু হই না বলো? কিয়ান রিয়ার দিকে রক্তশূন্য চোখে তাকিয়ে কাটকাট গলায় আবারও বলে ওঠে, রিয়া, তোমার সাথে আমার সিভিল ম্যারেজ হয়েছে, এর মানে তোমার আমার সম্পর্কটা শুধুই রাষ্ট্রীয়ভাবে বৈধ। এছাড়া ধর্মীয়ভাবে তুমি সম্পূর্ণ অবৈধ আমার জন্য, আর আমি তোমার জন্য। আর মানুষ কি বললো আর না বললো সেটা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। এই বিবাহ বার্ষিকী শুধুমাত্র মায়ের জেদের কারণে হয়েছে, এছাড়া আর কিছুই না। রিয়ার এবার শব্দ করে কেঁদে উঠল। মনের ভিতর দলাপাকে থাকা কণ্ঠগুলো অশ্রুরূপে ঝরে পড়ছে। গাল বেয়ে একতরফা ভালোবাসা এত কষ্টদায়ক কেন? কিয়ান তার ভালোবাসাটা কেন বুঝে না? কি কমি রয়েছে তার মাঝে? সে শুরু থেকে কিয়ানকে নিজের প্রতি কিছুই অনুভব করাতে পারেনি। রিয়া কাঁদতে কাঁদতে কিয়ানের দিকে অশ্রুসিক্ত আখি জোড়া তাক করে বলতে থাকে, কেন আমায় ভালোবাসো না তুমি কিয়ান? কি নেই আমার মাঝে একবার বলো? তুমি এতটা নিষ্ঠুর কেন আমার প্রতি? কিয়ান রিয়ার উপর থেকে দৃষ্টি সরিয়ে নেয়। তার এইসব একদমই ভালো লাগে না, তাও সহ্য করতে হয় শুধুমাত্র রাহেলা চৌধুরীর জন্য। কিয়ান আবারও কঠিন স্বরে বলে, ভালোবাসা এত সহজ যদি ভালোবাসা হতো তাহলে ভালোবাসার কোনো মূল্য থাকতো না। কেউ ভালোবাসার জন্য কাঙ্গাল হতো না, কারণ সেটা সহজেই পাওয়া যায়, সেটার মূল্য থাকে না। তাহলে আহিরাকে কেন এত ভালোবাসো? ও তো তোমাকে ঠকিয়েছে। তুমি থাকা সত্ত্বেও কত পুরুষের সাথেও শুয়েছে, এমনকি তোমার বাবাকেও মেরে ফেলেছে। তাহলে তার জন্য তোমার মনে ভালোবাসা আজও কি করে রয়েছে? রিয়ার কথা শুনে কিয়ান আর নিজেকে রাগকে সামলাতে পারল না। তীব্র জোরে হাত বাড়িয়ে রিয়ার গলা চেপে ধরে, এতটাই জোরে চেপে ধরেছে যে রিয়ার চোখ উল্টে সাদা অংশ বের হয়ে এসেছে, ঠিকমতো শ্বাসও নিতে পারছে না। কিয়ান রিয়ার গলা চেপে ধরা অবস্থায় দাঁতে দাঁত চেপে বলতে থাকে, তোকে বারবার বলেছে ওকে নিয়ে তোর মুখ থেকে কিছু শুনতে চাই না, তাও কেন ওকে নিয়ে কথা বলিস? আর আমি কাকে কি করব না করব সে কৈফিয়ত তোকে দিতে যাবো কেন? আমি তোকে বলেছি না আমার ধারে কাছে আসবে না, তাহলে বেহায়ের মতো বারবার আমার কাছে আসছিস কেন? হ্যাঁ, বিয়েটাও করেছিস জোর করে, মলেস্টেশনের মতো অভিযোগ তুলেছিস আমার উপর। শোন, যদি মলেস্টেশনও করতে হয় তাহলে তোকে করতাম না, কিন্তু তুই কি করেছিস তুইও জানিস।
তাই আমার থেকে দূরে থাক, নাহলে তোকে ধ্বংস করতে আমার 2 মিনিটও লাগবে না। বলেই তীব্র জোরে রিয়াকে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রিয়ার এতক্ষণ পর ছাড়া পেয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে, কিন্তু কিয়ান ধাক্কা দেওয়ার কারণে টাল সামলাতে না পেরে সোজা নিচে পড়ে যায়। রিয়া কোনো রকমে নিজেকে সামলে নিয়ে অশ্রুসিক্ত চোখে কিয়ানের দিকে তাকিয়ে রয়। মনে হচ্ছে কিয়ানের চোখ দিয়ে আগুন ঝরছে। যদি আর কিছু বলে তাহলে কিয়ান কি করে বসবে সে নিজেও জানে না। এর আগে কোনোদিনও কিয়ান তার উপর হাত তোলেনি, তাই আজকে এমনটা করায় সে অবাক চোখে তাকিয়ে রয়। শুধু সে ভাষা হারিয়ে ফেলেছে। এমনকি তুই তোকারিও করেনি কোনোদিন, কিন্তু আজকে শুধুমাত্র আহিরার জন্য কিয়ান তার সাথে এমনটা করলো। কিয়ান হুঙ্কার দিয়ে চিৎকার করে আবারও বলে ওঠে, এখন এখান থেকে বের হয়ে যাও, নাহলে কি করবো আমি নিজেও জানি না। কি কিন্তু কিয়ান? রিয়ার কথা শুনে কিয়ান আগের থেকেও দ্বিগুণ জোরে হুঙ্কার দিয়ে বলে ওঠে, তোকে কি বললাম, কানে যায়নি? এখান থেকে চলে যান। রিয়া আর কিছু বলতে পারল না। ভয়ে জড়সড় হয়ে কোনো রকমে উঠে সেখান থেকে কান্নারত অবস্থায় রুম থেকে ছুটে বাহিরে চলে যায়। এদিকে কিয়ান টেবিলের উপর রাখা বইগুলো তার রাগের সংস্পর্শে এসে সারা ফ্লোরে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এক এক করে। রাগে কিয়ানের সারা মুখ অসম্ভব লাল হয়ে পড়েছে অতিরিক্ত ফর্সা হওয়ার কারণে। হাতের রগসহ কপালের রগগুলো স্পষ্ট ফুলে উঠেছে। কিয়ান বেশি কিছু সময় পর শান্ত হয়ে চেয়ারে নিজের ভারী শরীর টেলিয়ে দেয়। সে বড্ড ক্লান্ত এই রঙহীন জীবন নিয়ে। নারী সঙ্গ শুরু থেকে কোনোদিনও চায়নি, নারী তাকে বিশেষভাবে কোনোদিনও টানেনি। শুধু একটা মাত্র নারীকে সে ভালোবেসেছিল, কিন্তু দিন শেষে সেও ছিল এক বেঈমান নারী যাকে সে ঘৃণা করে। হ্যাঁ, সে ঘৃণা করে, কিন্তু তার চেয়ে বড় সত্য একটাই যে এই নারীকে আজও ভুলতে পারেনি। যতটুকু এই নারীর জন্য তার অন্তঃকরণে ঘৃণা রয়েছে, তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা রয়েছে, কিন্তু মন মানলেও মস্তিষ্ক মানতে নারাজ। তাই এসব অনুভূতির কোনো জায়গা নেই তার মনে। ধরনীর অঙ্গনে আবির্ভূত হয়েছে একটি ফুটফুটে সকালের। চারিদিকে আলোক রশ্মি ছড়িয়ে পড়েছে। নিঃশব্দ প্রভাতের আলো কাঁচের জানালা ভেদ করে লিভিং রুমে ঢুকে পড়েছে। দেখতে দেখতে 2 সপ্তাহ চলে গেছে চোখের পলকে। কারণ সময় ঠিক আগের মতোই চলছে, কারো অপেক্ষায় নয়, কারো অনুপস্থিতিতেও নয়, নিজের মতোই চলমান নদীর স্রোত। আহিরা সকাল সকাল উঠে কিয়ারাকে রেডি করাচ্ছে, কারণ এখান থেকে সোজা হসপিটালে যাবে। বন্ধ নিয়েছে কয়েকদিনের জন্যে, কারণ 2 দিন ধরে কিয়ারা তীব্র জ্বরে ভুগছে। জ্বর কমার কোনো নামই নেই, সেটা নিয়ে বেশ চিন্তায় আছে আহিরা আর দিয়া। কিয়ারা অসুস্থ হওয়ার পর থেকে আহিরার চোখের ঘুম উড়ে গেছে। মেয়েটা বেশ চিন্তিত হয়ে আছে। কিয়ারার জ্বর হলে ছোট বাচ্চাটার দিকে তাকানো যায় না। হাসি খুশি থাকা বাচ্চাটা কেমন জানি নেতিয়ে পড়ে। আহিরা কিয়ারাকে কোলে তুলে বাহিরে বের হয়ে এসেছে। দিয়া দরজায় তালা দিচ্ছে। তালা দেওয়া শেষ হতেই দিয়া কিয়ারার দিকে তাকিয়ে বলে, তুই যা, আমি দেখি ছুটি পেলে হসপিটালে চলে যাব। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। আচ্ছা যা, আমি একাই পারবো, সমস্যা নেই। বলেই দুজন নিচে নেমে পড়ে। কিয়ারার মাথাটা আহিরার কাঁধে এলিয়ে দেওয়া। মেয়েটার চোখ মুখ শুকিয়ে গিয়েছে জ্বরের কারণে। এই কয়েকদিন কোনো প্রকার খাবার খায়নি, শুধুমাত্র ব্রেস্ট মিল্ক ছাড়া। কিয়ারা এখন তেমন ব্রেস্ট মিল্ক খায় না, কিন্তু রাত্রে হঠাৎ জেগে উঠলে খেয়ে থাকে। হাসপাতালের করিডোরটা আজ বেশ ভিড়ে ঠাসা। শহরে বেশ নাম করা হাসপাতাল এটা, তাই বেশ নাম ডাক রয়েছে। বেশ অনেক মানুষ সারি সারি দেখা যাচ্ছে। কে কোথায় যাবে, কার আগে নাম ডাকবে, সকলে সেটারই অপেক্ষা করছে। এই ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে আহিরা। কোলে কিয়ারা রয়েছে। জ্বরের উত্তাপে লাল হয়ে আছে কিয়ারার গাল, বারবার কেঁদে উঠছে কাঁপা কাঁপা গলায়। আহিরা বুকের সাথে চেপে রাখলেও শান্ত হচ্ছে না কোনোভাবে। আহিরার চোখেও ক্লান্তি। কিয়ারার জ্বর হওয়ার পর থেকে ঠিক মতো 2 চোখের পাতা এক করতে পারেনি, তাই এত ক্লান্ত এসে ভর করেছে। তবে মুখে একরাশ মমতা, মায়েসে এক বিশেষ দৃঢ়তা, যা সব ভিড় সব অপেক্ষাকে তুচ্ছ করে দেয়। অনেকক্ষণ হয়ে দাঁড়িয়ে আছে এই ভিড়ের মাঝে। এক হাতে বাচ্চা আর এক কাঁধে ঝোলানো ব্যাগ। এই অবস্থায় লাইনে ধরে সে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। বেলা 11টা বাজতে চলেছে। সময় কারোর জন্য থেমে নেই। আশেপাশে মানুষ কেউ মোবাইলে চোখ গুজে আছে, কেউ বিড়বিড় করে বিরক্তি ঝাড়ছে। আহিরা চুপচাপ কিয়ারাকে নিয়ে দাঁড়িয়ে আছে। ভিআইপি মানুষের জন্য অন্য ব্যবস্থা রয়েছে, তার অধিক টাকা দিয়ে তাদের সুবিধা মতো চিকিৎসা করিয়ে নেয়। কিন্তু এই মুহূর্তে আহিরার কাছে অত টাকা নেই, তাই নর্মাল মানুষের মতো এ লাইনে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর আহিরার ডাক পড়তে এসে কিয়ারাকে নিয়ে ডাক্তারের কেবিনের দরজাটা ঠেলে ভেতরে ঢুকে এক ধরনের হালকা স্বস্তি পায় আহিরা। মনে হলো অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। আহিরা কিয়ারাকে নিয়ে সামনের চেয়ারে বসে পড়ে। ঘরের ভেতরটা বেশ ঠান্ডা। দেয়ালে সাদা রঙের চোখ, টেবিলের উপরে কিছু প্রেসক্রিপশন আর স্টেথোস্কোপ ছড়ানো রয়েছে। ডাক্তার চেয়ার ঘুরিয়ে মুখ তুলতেই আহিরা স্তব্ধ হয়ে ওঠে। সাথে সাথে সামনে বসে থাকা ডাক্তারও স্তব্ধ। এইভাবে দেখা যাবে আহিরা কোনোদিনও ভাবতে পারেনি, কারণ সামনে বসে থাকা লোকটা আর কেউ নয়, বরং কিয়ানের সবচেয়ে কাছের বন্ধু রাজীব। আর রাজীব যে এই হসপিটালের ডাক্তার সেটা সে জানলে ভুলেও এখানে আসতো না।
রাজীবও স্তব্ধ হয়ে আহিরার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখে সে বিশ্বাস করতে পারছে না এটা সত্যি আহিরা, কিন্তু কি করে সম্ভব? আহিরা তো মরে গেছে, তাহলে তার সামনে বসে থাকা মেয়েটাকে। রাজীব বসা থেকে দাঁড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি অবাক হয়েছে আহিরার কোলে থাকা বাচ্চাটাকে দেখে। এটাকে কিয়ারার মুখ অন্যদিকে করে রাখার কারণে রাজীব কিয়ারার মুখখানা দেখতে পায় না। আহিরা দ্রুত চলে যাওয়ার জন্য উঠে দাঁড়াতে রাজীব তার সামনে এসে পথ আটকে ধরে। রাজীবের চোখেও একরাশ বিস্ময়, ঠোঁটের কোণে একটুখানি অস্বস্তি জমে আছে। রাজীব অবাক কণ্ঠে বলে ওঠে, আহিরা, তুমি? আহিরা কোনো জবাব দেয় না। সে রাজীবকে এড়িয়ে চলে যেতে চাইলে রাজীব আবারও বলে ওঠে, আহিরা, তুমি বেঁচে আছো? এতদিন কোথায় ছিলে তাহলে? সত্যি কি তুমি আহিরা? আহিরা কোনো জবাব দেয় না। কি বা দিবে, তার কাছে বলার মতো কিছু নেই। কিন্তু রাজীবের বেঁচে আছো কথাটার মানে সে বুঝলো না। আহিরা আবার রাজীবকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে রাজীব আবার বলে ওঠে, আহিরা, আমার কথার জবাব দাও। আমাকে ভাই মনে করতে? তাহলে এইভাবে এড়িয়ে যাচ্ছ কেন? রাজীবের কথা শুনে আহিরা রাজীবের দিকে চোখ তুলে তাকায়। মেয়েটার চোখে একরাশ ব্যথার ভয় লুকিয়ে আছে। কি বলবে সবকিছু নিজের মধ্যে গুলিয়ে ফেলেছে। বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না সেই মুহূর্তে। তাও কাপা কাপা স্বরে বলে, আমার পথ ছাড়ুন। না, আগে আমার কথার উত্তর দাও। তুমি বেঁচে আছো তো আমাদের জানাওনি কেন? আপনার কথার মানে বুঝতে পারছি না। আমি বেঁচে আছি মানে? রাজীব কি বলবে বুঝতে পারছে না। এত বছর ধরে জানে আহিরা এই দুনিয়াতে নেই, আর এখন হঠাৎ করে আহিরাকে নিজের চোখের সামনে দেখে স্তব্ধ হয়ে গেছে। চোখের সামনে যা ঘটছে তা অবিশ্বাসযোগ্য মনে হচ্ছে। রাজীব কি বলবে বুঝতে পারছে না। এত বছর ধরে সে জানে আহিরা এই দুনিয়াতে নেই, আর এখন হঠাৎ করে আহিরাকে নিজের চোখের সামনে দেখে সে স্তব্ধ হয়ে গেছে। চোখের সামনে যা ঘটছে তা অবিশ্বাসযোগ্য মনে হচ্ছে। মৃত ব্যক্তি কি করে জীবিত হতে পারে সেটা সত্যি রিয়ানের জানা নেই। আর আহিরা এমন কথাই বা কেন বলছে? তুমি তো মরে গেছিলে সেই বাস অ্যাক্সিডেন্টে, তাহলে এখন কিভাবে কি? আমি সত্যি বুঝতে পারছি না আহিরা। রাজীবের কথা শুনে আহিরা যেন মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। কি সব বলছে সে? কথাগুলো কেমন জটিল ও অবিশ্বাস্য মনে হচ্ছে তার। এই মুহূর্তে মনে হচ্ছে তার মস্তিষ্কের ভেতর শব্দগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে গুলিয়ে যাচ্ছে। মাথাটা কেমন ঝিমঝিম করছে, চোখের সামনে ঘুরপাক খাচ্ছে। সব এই বুঝি পড়ে যাবে। একেই একরাশ ক্লান্তি, তার উপর এমন অপ্রত্যাশিত কথাবার্তা, সবকিছু যেন একসঙ্গে আঘাত করছে তার মাথার ভিতরে। নিজেকে সামলে নিতে কয়েক সেকেন্ড সময় লাগলো। আহিরার বুকটা ভারী হয়ে আসে। নিঃশ্বাস নেবার সময় মনে হয় বুকে কেউ যেন পাথর চাপিয়ে রেখেছে। অবশেষে গভীর নিঃশ্বাস ফেলে বিস্মিত কণ্ঠে সে বলে ওঠে, কি বলছেন এসব? আমি মরলাম কবে? আর এসব যাতা বলার মানে কি? বিশ্বাস করো আহিরা, তোমাকে জীবন্ত অবস্থায় দেখে যতটা না অবাক হয়েছি, তার চেয়েও দ্বিগুণ খুশি হয়েছি। সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। তুমি বেঁচে আছো, তাহলে কিয়ানের কাছে ফিরে যাওনি কেন? কিয়ার নামটা উচ্চারিত হতেই আহিরার সমগ্র অস্তিত্বে এক অজানা কম্পন ছড়িয়ে পড়ে, যেন হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দন হঠাৎ তাল হারিয়ে ফেলেছে। রক্তে শিহরণ নামছে নিঃশব্দে। কিয়ার নামটা যেন এক ঝড়ের মতো তীব্রতা, এক অব্যক্ত ভয়ের স্রোত। তাই না চাইলেও শরীর কেঁপে উঠছে, তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে বারবার। আহিরা কিছু বলতে পারছে না, গলা শুকিয়ে গেছে, কথাগুলো গলায় এসে থমকে আছে। রাজীবের চোখের দিকে তাকাতে ভয় লাগছে, আবার পাশ কাটিয়ে চলে যাওয়ার সাহসও পাচ্ছে না। কারণ রাজীব এখন জেনে গেছে সেই শহরেই আছে, আর এর মানে দাঁড়ায় কিয়ানের কানে সেই খবর পৌঁছাতে এখন আর বেশি সময় লাগবে না। কিন্তু সেই জীবিত অবস্থার মানে বুঝতে পারছে না, তাই আবারও জিজ্ঞাসা করে, আমি জীবন্ত মানে দ্বারা কি বোঝাচ্ছেন আপনি? আমি সত্যি বুঝতে পারছি না। আমি তো মরিনি যে মৃত হব, আবার পুনর্জন্ম নিয়ে আবারও ফিরে আসব। তুমি তো সিলেট যাওয়ার রাস্তায় সেই বাস অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলে। সেই বাসের 10 জন ছাড়া সবাই মারা গিয়েছিল। তাহলে তুমি কিভাবে কি? আমি তো সত্যিই বুঝতে পারছি না। রাজীবের কথাগুলো শুনে আহিরা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। চোখের পাতায় স্থির হয়ে গেল, ঠোঁট কেঁপে উঠল, কিন্তু কোনো শব্দ বের হলো না। সে তো বেঁচে আছে। একটি দুর্ঘটনা ঘটেছিল ঠিকই, কিন্তু ভাগ্যের অদৃশ্য ছায়া তাকে তখন সেই মৃত্যুর দোরগোড়া থেকে টেনে এনেছিল। রাজীবের কণ্ঠে নিজের মৃত্যু ঘোষণার মতো কথা শুনে তার শরীর শীতল হয়ে গেছে। মনে হলো রক্তপ্রবাহ থেমে গেছে কোথাও। হ্যাঁ, যখন কিয়ানের সাথে তার সবকিছু শেষ হয়ে গিয়েছিল, তখন অসহায়ের মতো আহিরা কাছে সবার কাছে আশ্রয় চেয়েছিল, কিন্তু কেউ তখন জায়গা দেয়নি। 5টা রাত সে রাস্তায় রাস্তায় কাটিয়েছে। তাও কিভাবে কাটিয়েছে সেটা সে আর আল্লাহ ছাড়া কেউ জানে না। একই মেয়ে মানুষ, তার উপর এত বড় শহরে নিজের আত্মরক্ষা, নিজের সত্তার মর্যাদা রক্ষার জন্য সে কি করেছে, কিভাবে নিজেকে বাঁচিয়ে রেখেছে তা বোঝার সাধ্য কারণেই। না খেয়ে দিন রাত পার করেছে। বাবা মা হারানোর পর অনেক রাত গিয়েছে যে সে না খেয়ে কাটিয়েছে, কিন্তু দিন শেষে সেও মানুষ। তাই বেঁচে থাকার জন্য হলেও খাবার খাওয়া প্রয়োজন, সেটা মানুষ হোক বা পশু। না চাইতেও
আহিরার আখি পল্লবে অশ্রুকণা এসে হানা দিয়ে বসে আবারও, কিন্তু এই মুহূর্তে সে নিজেকে একদমই দুর্বল হলে চলবে না। তাই সে আবারও কাঁপা কাঁপা গলায় বলে, আল্লাহ হয়তো তখন আমাকে তার কাছে নিয়ে যেতে চাননি, তাই বেঁচে গিয়েছিলাম। কিন্তু আমি মরে যাইনি, সেটারও দুঃখ ছিল বড্ড। কিন্তু আল্লাহ যা করেন কিছু ভেবেই করেন, তাই বেঁচে আছি। তোমাকে এখন যেতে দিন ভাইয়া আমায়। রাজীব আর আহিরার কথায় রাজি হলো না। সে আবারও আহিরার দিকে তাকিয়ে বলে, তাহলে আমাদের কাছে ফিরে আসোনি কেন আহিরা? কিয়ানের কাছে না যেতে, কিন্তু আমার কাছে তো আসতে পারতে। রাজীবের কথা শুনে আহিরা হেসে ওঠে। মানুষ এমন কেন, যখন প্রয়োজন ছিল তখন কেউ ছিল না, আর এখন যখন কাউকে তার প্রয়োজন নেই তখনই বলছে সে কেন ফিরে যায়নি। ভাইয়া ওইসব কথা বাদ দিন, আর ইচ্ছে করে না ওইসব ভাবতে। আমাকে যেতে দিন, আর দয়া করে আমার কথা আপনার বন্ধুকে বলতে যাবেন না। এরই মধ্যে কিয়ারা হঠাৎ ফুপিয়ে কেঁদে ওঠে। নিস্তব্ধ কেবিনটায় তার করুণ কান্নার ধ্বনি মুহূর্তে ছড়িয়ে পড়ছে। রাজীব যে এতক্ষণ কথা আর পরিস্থিতির চাপে বাচ্চাটার অস্তিত্বই ভুলে গিয়েছিল। আচমকা দৃষ্টি ফেরায় কিয়ারার দিকে। কিয়ারার ছোট্ট মুখ ভিজে গেছে অশ্রুতে, ঠোঁট কাঁপছে, মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক জ্বর এসেছে, যার কারণে বাচ্চাটা অনেক কষ্ট পাচ্ছে। তাই রাজীব আবারও আহিরার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আহিরা, বাচ্চাটা কি তোমার আর কিয়ানের? আহিরা কাটকাট কণ্ঠস্বরে বলে, না, ও আমার বাচ্চা। ওনার কেন হতে যাবে? পথ ছাড়ুন ভাইয়া। না, তুমি কোথাও যাবে না। আর বাচ্চাটা অনেক জ্বর মনে হচ্ছে, আমাকে দেখতে দাও আগে। থাক, তার দরকার হবে না, আমি অন্য জায়গায় চলে যাব। আরে জেদ করিও না, বাচ্চাটার দিকে দেখো, অনেক কষ্টের মধ্যে আছে ও। রাজীবের কথা শুনে আহিরা অসহায় চোখে কান্না করতে থাকা কিয়ারার দিকে তাকায়। কিয়ারাকে এভাবে কাঁদতে দেখে তার নিজেরও কষ্ট হচ্ছে। তাই আর বেশি কথা না বলে রাজীবের কথা মেনে নিল, কারণ সবার আগে তার মেয়ে। আহিরা কিয়ারাকে নিয়ে চেয়ারে বসে পড়ে। রাজীব কিয়ারাকে চেক আপ করতে থাকে। সে অবাক চোখে কিয়ারার মুখের দিকে তাকিয়ে রয়েছে, আর সে খুব ভালো করেই বুঝলো বাচ্চাটা আহিরা আর কিয়ানেরই। রাজীবের মাথা ঘুরে উঠছে। কিয়ানের যে একটা মেয়ে আছে সেটা তো সে জানেই না, আর সে জানে যে আহিরা বেঁচে আছে। আর আহিরা বেঁচে থাকা সত্ত্বেও তাদের কাছে কেন যায়নি? আহিরার উচিত ছিল তাদের যে বাচ্চাটা হবে সেটা কিয়ানকে জানানো, কারণ কিয়ানের সম্পূর্ণ অধিকার রয়েছে জানার। কিন্তু আহিরার মুখ থেকে যতক্ষণ না শুনছে সে কিছুই বলতে পারবে না। বিকেল দিনের অন্তিম প্রহরের এক অনিন্দ উপাখ্যান। সূর্যের স্বর্ণাভ ও গাম্ভীর্য যখন পশ্চিম আকাশে রক্তিম পর্দা টানে, তখন সমগ্র সৃষ্টিজগৎ যেন এক মৃদু মধুর অবসাদের আচ্ছাদনে ঢেকে যায়। পাখিরা ফিরছে তাদের আপন নীড়ে, আর দূর কোনো মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের ধ্বনি। আর রাস্তার এক পাশ দিয়ে কিয়ারাকে কোলে করে আস্তে আস্তে হাঁটছে আহিরা। পা দুটো কেমন জানি অচল হয়ে পড়েছে, চলতে চাইছে না। সকালে বের হয়েছিল আর এখন বাড়ি ফিরছে। অবশেষে আরো আগেই ফিরত, কিন্তু রাজীব কোনোভাবে তাকে ছাড়তে চাইছিল না। সে বারবার কিয়ানের কথা বলছিল, যার কারণে তার আরও দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল সে সেখানেই দম বন্ধ হয়ে মারা পড়বে। রাজীবকে কোনো রকমে মানিয়ে নিয়েছে সে, যাতে কিয়ানকে কিছুই না বলে। আর তার বিশ্বাস আছে রাজীবের উপর যে সে কিয়ানকে কিছুই বলবে না। রাজীব কিয়ানের যেমন সবচেয়ে কাছের বন্ধু, তেমনই রাজীব তাকে নিজের ছোট বোনের জায়গা দিয়েছে। এই মানুষটা তার সাথে ছিল না যখন তার জীবনের সবচেয়ে বড় ঝড় বয়ে চলেছিল। এই মানুষটা যদি থাকতো তাহলে হয়তো তার আশ্রয় রাজীবের বাড়িতেই হতো। রাজীব সবসময় তার পাশে ছিল, আর আজও তার পাশে থেকেছে, ঠিক যেমন বড় ভাইরা তার ছোট বোনের রক্ষক হয়ে দাঁড়ায়। কিয়ারা ঘুমিয়ে পড়েছে, তাই এখন শান্ত। হাঁটতে হাঁটতে তাদের বিল্ডিংয়ের সামনে এসে পড়েছে। আহিরা কিয়ারাকে নিয়ে লিফট বেয়ে 5 তলায় চলে যায়। শরীরখানি আর চলছে না, একটু বিশ্রামের দরকার তার। মানসিকভাবে সে খুব ভেঙে পড়েছে। কিয়ারা রুমে এনে আস্তে করে শুয়ে দেয়। কান্না করতে করতে রাস্তায় আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে বাচ্চাটা। আহিরা ফ্রেশ হওয়ার মতো শক্তিটুকু পেল না। সেভাবে এই ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়লো। এর মানে সে সবার কাছে মৃত, তার অস্তিত্ব এই দুনিয়াতে নেই তাদের জন্য। তাই কিয়ান বিয়ে করেছে। বাহ! আহিরার নিজের কান্নাকে দমিয়ে রাখতে পারল না। অঝরে অশ্রুকণাগুলো গলগল করে লেচন দিয়ে ঝরতে থাকে। কিয়ানকে অন্য কারো পাশে দেখে তার বুকের মধ্যে যে ঝড় বয়ে চলেছে সেটা কিয়ান জানে। প্রতিটা মুহূর্তে কিয়ান আর রিয়া সেই দৃশ্য চোখের সামনে ভেসে বেড়ায়। তখন আহিরার মনে হয় তার বুকের ভেতর ছুরি ঢুকিয়ে দিচ্ছে বারবার, আর সে রক্তাক্ত হচ্ছে বারবার। তার এই হাহাকার কিয়ান কি শুনতে পায়? না, পায় না। পাবে কি করে? সে কিয়ানের থেকে কত মাইল দূরে। এত কষ্ট সে নিজের মৃত্যুতেও পেত না, যতটা না কিয়ানকে অন্য কারো পাশে দেখে হয়েছে। তাদের এত এত ভালোবাসা সব ফিকে হয়ে গেছে কেমন জানি। তার মনে সে আগের মতোই ভালোবাসা রয়েছে কিয়ানের জন্য। আগের বললেও ভুল হবে। সময়ের সাথে সাথে তার ভালোবাসার তীব্র থেকে তীব্র হয়েছে। এক মুহূর্তের জন্য সে কিয়ান নামক মানুষটাকে ঘৃণা করতে পারেনি, কিন্তু কিয়ান তাকে ঘৃণা করে। এত দূরত্ব সে আজও মেনে নিতে পারেনি, কিন্তু মানতে হয়েছে তাকে। পরিস্থিতি তখন তার সায় দেয়নি। আর আজকে এসে জানলো সে সবার কাছে মরে গেছে। এমন সত্য মেনে নেওয়াটাও তার জন্য বেশ কষ্টসাধ্য ছিল।
আহিরার দম বন্ধ হয়ে আসছে কান্নার কারণে। আহিরা কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু ততই কান্নাগুলো দলা পেকে গাল বেয়ে ঝরে পড়ছে বারবার। এমন কোনো দিন যায়নি সে কিয়ানের জন্য কাঁদেনি। কিয়ান তো তাকে ঘৃণা করে, তাই তো রিয়াকে বিয়ে করে নিয়েছে। কিয়ান একটাবার তাকে বিশ্বাস করেনি। কিয়ান কি করে মেনে নিল ওইসব জঘন্য কাজ করেছে আহিরা? তার যে খুব কষ্ট হচ্ছে, ভিতরটা পুড়ে খাকা হয়ে যাচ্ছে। আপনার ভালোবাসায় কোথাও আমি নেই, তবে আমার সবটা জুড়ে আজও আপনার বিচরণ কেন? আহিরা আর কথা বলতে পারলো না। কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তার। ঠিকমতো শ্বাস নিতে না পারে আহিরা নিজেকে শান্ত করতে থাকে আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, নাহলে সত্যি সে মারা পড়বে। ভোরের প্রথম আলোয় পৃথিবী ছড়িয়ে পড়তে ধীরে জেগে উঠেছে এক সুধাময় নিস্তব্ধতা ভেঙে। আকাশের বিস্তীর্ণ অঙ্গনে মেঘেদের কোলে রোদ্দুর খিলখিলিয়ে হাসছে। ধূসর সাদা মেঘেদের আনাগোনা সেথায় ছড়াছড়ি। গাছের পাতায় জমিয়ে থাকা শিশির কণাগুলো সূর্যের আভায় দীপ্ত হয়ে উঠেছে। প্রতিটা বিন্দু ক্ষুদ্র কোনো রত্নের মতো জ্বলজ্বল করছে। দূরের দিগন্তে পাখিদের উড়াল শুরু হয়েছে সূর্য ওঠার পর থেকে। তাদের সুরেলা ডাক ভোরের নির্জনতাকে ভেদ করে ছড়িয়ে পড়ছে চারিদিকে। শীতের দিনে ঠান্ডা বাতাসের পরশে সবকিছু কেমন জানি কেঁপে উঠছে মৃদু দোলায়। কিয়ান মাত্রই বাড়িতে পা রেখেছে। সেই দিন রাতেই সে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, আর আজকে 6 দিন পর বাড়িতে পা রাখে সে। তার ফার্ম হাউসে ছিল, বেশিরভাগ সময় সেখানেই কাটায়। কিন্তু কাল রাতে রাহেলা চৌধুরীর ফোন করে জরুরি তলবে বাড়িতে ডেকেছে। কিয়ান জানে তেমন কিছুই নয়, কিন্তু আজকে রাহেলা চৌধুরীর চেক আপ আছে, তাই সে এসেছে। রাহেলা চৌধুরীর এই দিকটা কিয়ান নিজেই দেখে, কার ওপর নির্ভর না করে। সকাল 7:26 কিয়ান সোজা নিজের রুমে গিয়ে বাথরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়েছে। এটা তার একটা বাজে অভ্যাস। বাহির থেকে এলে শাওয়ার না নিলে তার শান্তি হয় না। এখন সেটা মাঝরাত হোক বা ভোর, ঠান্ডা সকাল, তার কিছুই যায় আসে না। শাওয়ার থেকে বৃষ্টির ফোঁটার মতো পানির বিন্দুগুলো কিয়ানের সারা শরীর ভিজিয়ে দিচ্ছে। হিটার লাগানোর কারণে কুসুম গরম পানি বের হচ্ছে, তাই তেমন কোনো প্রতিক্রিয়া হচ্ছে না কিয়ানের। সে গম্ভীর মুখে দাঁড়িয়ে রয়েছে রোবটের মতো। সে যে মানুষেও রোবট হয়ে পড়ছে দিন দিন। অবশ্য এসব নিয়ে তার তেমন কোনো চিন্তা নেই। শাওয়ার শেষ হতে কোমরে সাদা টয়েল জড়িয়ে বের হয়ে পড়ে। শরীরে শিশির বিন্দুর মতো পানিগুলো মুক্তদানার মতো জলজল করছে কিয়ানের ফর্সা উদাম শরীরে। জিম করা বডি হওয়া বেশ আকর্ষণীয় করে তুলেছে কিয়ানকে। যে কেউ এমন অবস্থায় কিয়ানকে দেখলে প্রেমে পড়তে বাধ্য। কপালে ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি বেয়ে ওষ্ঠদ্বয়ের উপর দিয়ে পড়ছে। কিয়ান নিজের জামা কাপড়ের সেলফ থেকে লাউঞ্জ প্যান্ট বের করে সেটা পরে উদ্দাম গায়ে বিছানে গিয়ে তার বিশাল আকারে শরীরখানি লেপ্টে দিয়ে চোখ বন্ধ করে নেয়। শীতকালেও তার রুমের এসি অন করা, কোমর অবধি গায়ে চাদর জড়িয়ে নিয়েছে। 10টার দিকে হসপিটালে যাবে, তাই 2 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছে। কারণ সে যখন ফার্ম হাউসে থাকে সেখানে কাজের মাঝে ডুবে থাকে, তাই সঠিকভাবে নিজের খেয়াল রাখতে পারে না। বেলা এখন প্রখরতার চূড়ায়। সূর্যের সোনালী দীপ্তি সমগ্র আকাশমণ্ডল জুড়ে রাজদণ্ড বিস্তার করছে। নীলিমার বুকে ভেসে থাকা সাদা তুলোর মতো মেঘেরা আজ পরাভূত। রোদ্দুরের জ্যোৎস্নার তারা গলে যাচ্ছে নিঃশব্দে। বাতাসে ভেসে বেড়াচ্ছে উষ্ণতার গন্ধ। জানালার কাছ ফুঁড়ে আসা আলো ঘরে ছড়িয়ে পড়েছে। আহিরা কিয়ারাকে খাবার খাইয়ে দিচ্ছে। এখন আগে থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। বাচ্চাটা এক প্রকার জোর করে খাবার খাচ্ছে, নাহলে খেতে চায় না কিছু। আর সুস্থ হতে হলে সঠিকভাবে খাবার খেতে হবে, নাহলে দুর্বলই থাকবে। আহিরা কিয়ারাকে খাবার খাইয়ে আস্তে করে বিছানা থেকে নেমে রান্নাঘরে চলে যায়। একটু আগে দেয়ালে থাকা ছবির ফ্রেমটা পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেছে, সাথে তার হাত ফসকে কাচের গ্লাসটাও পড়ে ভেঙে গেছে। কাজগুলো সারা ফ্লোরে ছড়িয়ে রয়েছে, তাই কিয়ারাকে নিচে নামতে দেয়নি। এমনিও ফ্লোরটা বেশ ঠান্ডা। এমন অবস্থা যদি কিয়ারাকে নামতে চায়, তাহলে কাছের টুকরো শরীরে ঢুকে যেতে পারে, তাই বেশ ভয়েই রয়েছে সে। আহিরা রান্নাঘরে থাকা কিছু প্লেট পরিষ্কার করছিল, তখনই কর্ণকুহরে কিয়ারার কান্নার শব্দ ভেসে আসতে চমকে ওঠে। একাধারে শব্দ করে কেঁদে উঠেছে বাচ্চাটা। আহিরা বুঝলো কয়েক সেকেন্ডের মাঝে কি হয়েছে, তাই হাতে থাকা প্লেটটা কোনো রকমে রেখে ছুটে চলে যায়। বুকটা তার ধক করে উঠছে। রুমে প্রবেশ মাত্রই আহিরার দুনিয়াটা মনে হলো উল্টে গেল মুহূর্তের মধ্যে। কাচের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কিয়ারা, আর ব্যথায় এইভাবে আর্তনাদ করে কেঁদেছে। আহিরা দৌড়ে কোনো কিছু তোয়াক্কা না করে খালি পায়ে কাচের উপর পা দিয়ে কিয়ারাকে কোলে তুলে নেয়। তার পায়ে যে কাচের টুকরো ঢুকে গেছে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সে পাগলের মতো কাঁদতে কাঁদতে ছোট্ট কিয়ারাকে দেখতে থাকে। বাচ্চাটা উল্টে পড়ার কারণে নরম মাংসের ভিতরে কাচের টুকরাগুলো ঢুকে গেছে। আহিরার মাথা কাজ করছে না, সে কি করবে আর কিভাবেই বা কিয়ারা এখানে নিচে পড়লো। কিয়ারা ব্যথায় কেঁদেই চলেছে। অনেকখানি জায়গা জুড়ে কাচের টুকরো ঢুকেছে, তাই গলগল করে রক্তও বের হয়েছে। আহিরা কিয়ারাকে কোনো রকমে বিছানায় শুয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, সোনা, এই তো মাম্মা, বেশি ব্যথা পেয়েছো? কাঁদে না সোনা। বলতে বলতে আহিরা নিজে ফুপিয়ে উঠলো। সে নিজেই সামলাতে পারছে না, সেখানে এই ছোট বাচ্চাটাকে কি করে নিজেকে সামলাবে। সবচেয়ে বড় কথা, এতটুকু শরীরে কাজ ঢুকে আরো রক্ত পড়ছে। আহিরার মাথা ঘুরিয়ে উঠছে, কি করবে বুঝতে পারছে না। মাথা কাজ করা অফ করে দিয়েছে। দিয়াও বাসায় নেই, সাথে এখন ভর দুপুর।
সবকিছু বন্ধ হয়তো। আহিরা নিজের দিকে বিন্দুমাত্র খেয়াল নেই যে তার পায়ে কাজ ঢুকলো, রক্ত বেরোচ্ছে। আহিরা কোনো রকমে গায়ে ওড়না জড়িয়ে নিয়ে নেয়, তারপর কিয়ারাকে কোলে তুলে নেয়। জামায় তার কিয়ারার রক্ত লেগে আছে, হাত সহ বেশ কয়েক জায়গায় কিয়ারার রক্ত লেপটে আছে। কিয়ারা ব্যথায় কাতরাতে থাকা আর্তনাদগুলো আহিরার সহ্য হচ্ছে না। সে যদি কিয়ারাকে এইখানে একা এইভাবে না রেখে যেত তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না, আর কিয়ারাকে এত ব্যথা সহ্য করতে হতো না। মা হয়ে সন্তানকে এভাবে ব্যথায় কাতরাতে দেখার বিষয়টা বেশ কষ্টদায়ক। কোন ও মাই বা পারে নিজের সন্তানকে এভাবে রক্তাক্ত অবস্থায় দেখতে। আর আহিরা কিয়ারাকে নিয়ে বের হয়ে পড়ে। তার পা থেকে রক্ত বেরোচ্ছে। হাঁটা চলার কারণে পায়ের ভিতর ঢুকে যাওয়া কাচের টুকরোগুলো আরো গভীরে ঢুকে যাচ্ছে, যার কারণে পা দিয়ে রক্ত বেরোচ্ছে। কিন্তু আহিরার সেদিকে কোনো খেয়াল নেই। সে কিয়ারাকে নিয়ে দিশেহারা হয়ে আছে। কোনো রকমে নিচে নেমে আশেপাশে তাকিয়ে রিক্সা বা সিএনজি খোঁজার চেষ্টা করলো। ভর দুপুর হয়, আশেপাশে গাড়ির কোনো দেখা মিলছে না। সেইভাবে আহিরা কি করবে বুঝতে পারছে না। বিপদের সময় এমনটা কেন হচ্ছে তার সাথে? কিয়ারার কান্না আগের থেকেও বেড়েই চলেছে। বাচ্চাটা ব্যথায় কাতরাচ্ছে, আর সে মা হয়ে কিছু করতে পারছে না। যদি সম্ভব হতো সে কাজগুলো বের করে নিত, কিন্তু তার দ্বারা এই কাজ করা সম্ভব নয়। আহিরা খুঁড়িয়ে খুঁড়িয়ে কিয়ারাকে কোলে নিয়ে ছুটছে। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। কিছু দূর সামনে এগোতে একটা খালি রিক্সা দেখতে পায়। আহিরা কিয়ারাকে নিয়ে সেই খালি রিক্সার কাছে ছুটে যায়। আকুতি ভরা কণ্ঠস্বরে বলে ওঠে, চাচা দয়া করে আমাকে একটু এই সামনের হসপিটালে নিয়ে চলুন। যত টাকা নিতে চান নিয়েন, তবুও আমায় একটু তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলুন না। আমার মেয়েটার অবস্থা ভালো না চাচা। হঠাৎ আহিরার কথা শুনে রিক্সাওয়ালা তীক্ষ্ণ দৃষ্টিতে আহিরার কোলে থাকা কিয়ারাকে পর্যবেক্ষণ করে তাড়াতাড়ি করে বসা থেকে উঠে দাঁড়িয়ে আতঙ্কিত কণ্ঠে বলে ওঠে, আচ্ছা মা, তুমি উঠো। রিক্সাওয়ালা কথা শেষ হতে আহিরা কোনো রকমে কিয়ারাকে কোলে নিয়ে রিক্সায় উঠে পড়ার পরপরই রিক্সা চলতে থাকে হসপিটালের দিকে। রাজীব যে হসপিটালে ডাক্তার হিসেবে জয়েন করেছে সেই হসপিটালে তাদের বাসা থেকে খুব কাছে, তাই সে দেরি না করে সেই হসপিটালে যাচ্ছে। সূর্য তখন মাথার উপরে তপ্ত আগুন ঢালছে। ভর দুপুরের রাস্তাটায় তেমন একটা মানুষের চিহ্ন নেই বলেই আহিরা বুকের মধ্যে জড়িয়ে রেখেছে রক্তে ভেজা কিয়ারা ছোট্ট দেহটা। রক্তের দাগও লেগে রয়েছে কিয়ারার জামায়। ঘেমে একাকার অবস্থা তার। ঠোঁট জোড়া কেঁপে উঠছে একটু পরপর, আর বুকে কিয়ারা নিস্তেজ হয়ে পড়ে আছে। তার কোমল ত্বক কাচের টুকরোগুলোকে সূর্যের আলো ঝিকমিক করছে যেন আগুনের কণা। হসপিটালের সামনে এসে রিক্সা থামতে আহিরা তাড়াহুড়ো করে নেমে পড়ে, আর কোনো রকমের ব্যাগ থেকে 500 টাকার নোট বের করে রিক্সাওয়ালার দিকে বাড়িয়ে দিতে রিক্সাওয়ালা সেটা নিতে নাকচ করে দিয়ে আহিরাকে তাড়া দিয়ে বলে, তুমি তাড়াতাড়ি বাচ্চাকে নিয়ে যাও ভিতরে মা। টাকা দরকার নেই, তুমি আগে বাচ্চাটার চিকিৎসা করাও। রিক্সাওয়ালার কথা শুনে আহিরা কৃতজ্ঞতার দৃষ্টি তাক করে লোকটার দিকে এসে তাড়াতাড়ি করে হসপিটালের ভিতরে চলে যায়। ঘোরাতে ঘোরাতে চুল এলোমেলো, কপালে ঘাম লেপটে রয়েছে, চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সে ভিতরে যেতে সেখানকার একজন নার্সের দিকে ছুটে গিয়ে কাঁপতে থাকা কণ্ঠে আর্তনাদ করে বলে, ডক্টর, কেউ একজন ডক্টর আনেন। তার কণ্ঠে এমন এক অসহায়তা আহিরার আঁখি পল্লবে গলগল করে অশ্রু গড়িয়ে পড়ছে। একাধারে পায়ের ব্যথাটা তার কাছে তুচ্ছ মনে হচ্ছে। কিয়ারার এমন অবস্থা দেখে নার্সটা তাড়াতাড়ি করে আরেকটা ছেলে নার্সকে ডেকে দেয়। সে আহিরার দিকে তাকিয়ে বলে, আগে ফর্ম ফিল আপ করুন। আমি করছি, কিন্তু আমার মেয়েটার তাড়াতাড়ি করে দেখুন না, ওর অনেক কষ্ট হচ্ছে, প্লিজ দেখুন আগে। অসহায় কাতর কণ্ঠস্বরে বলে ওঠে অনুনয় স্বরে। নার্সটা আহিরার ব্যাকুলতা বুঝতে পারছে, কিন্তু এই সময় ডাক্তারদের লাঞ্চ টাইম, তাই তেমন কেউ নেই। নার্সটা আবারও বলে, একটু অপেক্ষা করুন, এখন কোনো ডাক্তার নেই, সবাই লাঞ্চ করতে গেছে। নার্সের কথা শুনে আহিরা অধৈর্য হয়ে পড়ল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে কি করবে বুঝতে পারছে না, তাই সে কাঁদতে কাঁদতে বলে, ডক্টর রাজীবের কেবিনটা কোথায়? আমাকে বলুন না ওনার কেবিনটা কোথায়। আমার ভাই হন তিনি, আমাকে ওনার কাছে যেতে দিন। নার্সটা কি বলবে তাই বুঝতে পারলো না, তাও বেশ খারাপও লাগছে। তাই সে রাজীবের যে কেবিন আছে সেটা বলে দেয়। আপনি সামনে গিয়ে 102 নং কেবিনে যান, উনি হয়তো ওখানেই আছেন। নার্সের কথা শেষ হতে আহিরা কারো অপেক্ষা না করে সোজা ছুটে যায় সেদিকে। পাগলের মতো মাথা কাজ করছে না। কেবিনের কাছে যেতেই নক না করে কেবিনে প্রবেশ করে হাঁক ছেড়ে বলতে শুরু করে, রাজীব ভাইয়া, আমার মেয়েটাকে বাঁচান, ওর অনেক কষ্ট হচ্ছে, ওকে দেখুন না। রাজীব চেয়ারে বসেছিল। হঠাৎ এইভাবে অনুমতি ব্যতীত কেবিনে ঢোকার জন্য সে কিছু বলতে নিচ্ছিল, কিন্তু পরিচিত কণ্ঠস্বর পেয়ে সেদিকে তাকায়। তার সাথে আরো একজন বসেছিল। সেও মাথা ঘুরিয়ে পিছন ফিরে তাকাতেই তার দুনিয়া মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। বিস্মিত চোখে তাকিয়ে রয় আহিরার দিকে। এদিকে রাজীব তাড়াতাড়ি করে আহিরার কাছে ছুটে যায়। তার বুকের উপর রক্তাক্ত অবস্থায় লেপ্টে থাকা কিয়ারাকে নিজের কাছে নিয়ে নেয়। তাড়াতাড়ি করে পাশেই থাকা বেডের উপর কিয়ারার ছোট্ট দেহটা লেপ্টে দেয়। ইতিমধ্যে কিয়ারা কান্না করতে করতে জ্ঞান হারিয়েছে ব্যথায়। ছোট বাচ্চাটা আহিরার কোনো দিকে হুঁশ নেই। সেদিন দুনিয়া ভুলে গেছে, তাই কেউ তার দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই।
রাজীব বেল বাজিয়ে নার্সকে ডাকে। কিয়ারার বা হাতটায় সম্পূর্ণ কাচের টুকরো ঢুকেছে, বেশ ভয়ানক অবস্থা। তার উপর কিয়ারা এত ছোট মানুষ, সব মিলে অনেকখানি রক্ত বের হয়ে গেছে। আহিরার কান্না থামছে না, মেয়েটার পা থেকেও রক্ত বেরোচ্ছে। সারা রাস্তা সে খালি পায়ে এসেছে, তাই আরও ক্ষতবিক্ষত হয়েছে তার পা জোড়া। আহিরার কান্নার কারণে ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছে না। তারপরেও সে কোনো মতে বলতে থাকে, ভাইয়া ওকে ঠিক করে দিন না, আমার বাচ্চাটা কষ্ট পাচ্ছে, ওর অনেক কষ্ট হচ্ছে ভাইয়া। রাজীব আহিরার অবস্থাটা বুঝতে পারছে, তাই সে আহিরাকে শান্ত করার জন্য নরম কণ্ঠে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।